হ্যাঁ, আমি এটা দেখলাম যে সিসকোর অনেক কোর্স আছে, তারপরে যে আরো কিছু কোর্স আছে নেটওয়ার্ক ক্লাসের কোর্স গুলো আছে, এটার থেকে থেকেই বেশি। হ্যাঁ। আমি বাংলাদেশে কত প্রাইস এটা মানে জানতাম না। না, বাংলাদেশে আপনি কি বিদেশ থেকে আসছেন? না না, বিদেশ থেকে আসি নাই, আমার একটু প্ল্যান আছে স্যার বাইরে যাওয়ার। তাহলে বাংলাদেশে কম, তারপরেও আপনি বাংলাদেশে এ প্লাসের জন্য আপনি পাবেন 37,000 টাকা লাগবে। না, একটা এন্ট্রি লেভেলের ইসের জন্য একটু বেশি হয়ে যায় দুরকম। সবচেয়ে বেশি হলো এক্সাম ফি এ প্লাসের। জি স্যার। আর মাইক্রোসফটের হলো সবচেয়ে কম। উইন্ডোজ সার্ভারের যদি পরীক্ষা দেন কম টাকা লাগে। কিরকম লাগে স্যার এটা? এক একটা এক্সাম 7,000 টাকা। আচ্ছা। 7,000 টাকা এক একটা এক্সাম, হ্যাঁ। আর এ প্লাসের এক একটা এক্সাম হলো আপনার 37,000 টাকা। হ্যাঁ, আপনি বললেন তো স্যার। আপনার ভালো স্যার টেস্টিং সেন্টার কোনটা আপনি রিকমেন্ড করেন? কি বলছে? প্রিন্সিপাল নিশ্চয়ই লাইন ধরায়, তো ওর এখন পরীক্ষা চলতেছে, এটা তো দিতে পারতেছে না, এটা না জানাইলে তো ওর উপর আবার রাগ হতে পারে। 9টা থেকে ওই মোবাইলে ফোনে ফোন দিচ্ছে, ফোন ধরেই না। কেটা? 10টায় ফোন দেওয়ার কথা। কেটা? ইমরান, আমার ফোনটা দেওয়ার কথা 10টা দিবে, দিল না। ঠিক আছে, চলো। তোমার এই মিষ্টি দেন না। যাই হোক, আমরা আজকে মাদারবোর্ডের স্লট গুলা নিয়ে আলোচনা করবো। আমরা এর আগে মাদারবোর্ডের বেসিক মাদারবোর্ড থেকেই শুরু করছি। আমরা আসলে বেশি দূর আগাইতে পারিনি। তো আসলে এখানে অনেক কিছু পড়াশোনা আছে, হ্যাঁ। তো PCI extension slot. So many computers use use today certain 32-bit peripheral components uh, interconnect PCI slots. They are easily recognizable because they are only around 3 inches long and classically white. Although modern boards take uh, liberties with the color. PCI slots become extremely popular with an advent of Pentium class processor. তো ব্যাপারটা হলো কি, পিসিআই স্লটটা হলো আপনার 32 বিট আর্কিটেকচারের। আর পিসিআই স্লটটা আপনার দেখলেই চেনা যায়, এটা 3 ইঞ্চি লম্বা হয় এবং সাধারণত সাদা হয়। আর অবশ্য কিছু কিছু মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা আসলে কালারটার ব্যাপারে আর কি স্ট্রিক্ট না, তারা একটু কালারের পাশাপাশি করে দেয়, অন্য কালার দেয়, বাট ব্ল্যাক দেয় না। বুঝতে পারছেন? অন্য 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 কালার দেয়, বাট মানে আপনার ম্যাক্সিমামই আপনার থাকবে কি সাদা কালারের। হুম। তো এই পেন্টিয়াম ক্লাস প্রসেসরে আপনার এই পিসিআই স্লটটা খুবই পপুলার। তো PCI extension bus operate a 33 or 66 megahertz over 32-bit channel। আপনার 32-bit চ্যানেল থেকে আপনার 66 মেগাহার্টজ পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে আর কি। তো রেজাল্টিং ইন ডেটা রেট অফ 133 and 266 megabit per second। ওকে, 66 মেগাহার্টসে যদি ডেটা ট্রান্সফার করে 32 বিট মানে 4 বাইট করে, হ্যাঁ, পার সেকেন্ডে, তাহলে হয় কি আপনার
পার সেকেন্ডের টোটাল হলো কি 266 মেগাবিট পার সেকেন্ড হবে। আর যদি 133 মেগা বলি 33 মেগা হার্টসে যদি আপনার ডেটা ট্রান্সফার করে, 32 বিট যদি হয় তার আপনার চ্যানেলের ডেটা ট্রান্সফার সাইজ, তাহলে আপনার টোটালে আপনার পার মিনিটে পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার হবে 133 মেগাবিট পার সেকেন্ড। এটা হলো পিসিআই এক্সটেনশন স্লট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশনটা দেখেন এখানে দাগানো আছে, এই ইনফরমেশনটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে যদি একটু পিসিআই স্লটটা দেখেন, এই যে পিসিআই স্লট সাদা কালারের যেটা বলছি, তো PCI slots and adapters are manufactured in 3.3 and 5V versions. Universal adapters are keyed with fit in slots uh, based on either of the two voltage. আপনার হয়তো আপনার 3.3 অথবা 5 ভোল্ট, হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা ভোল্ট আপনার যত এই পিসিআই এক্সটেনশন স্লটে যে এক্সটেনশন গুলো আপনি এক্সটেনশন ডিভাইস গুলো অ্যাড করবেন, সেই এক্সটেনশন ডিভাইস গুলো হয়তো 3.3 ভোল্ট হবে অথবা আপনার 5 ভোল্ট হবে। Note the 5-volt 32-bit slot in the foreground and the 3.3 volt 6.64-bit slot। হ্যাঁ, আপনার এখানে দেখেন, এখানে পিকচারে এখানে দুইটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই যে এইটা আছে, এটা হলো আপনার আপনার 32 বিট আর্কিটেকচারের জন্য, আর এটা হলো আপনার 64 বিটের জন্য বড়টা। তো এরপরে আসে পিসিআই এক্সপেনশন স্লট। হ্যাঁ, তো ভার্চুয়ালি indistinguishable from 64-bit PCI। ধরেন আপনার 64-bit PCI এবং 64-bit PCI এক্স এক্সপেনশন স্লটের মধ্যে আপনি ভার্চুয়ালি তেমন কোনো পার্থক্য নাই। তো পিসিআই এক্সটেনশন take আপনার 66 megahertz maximum frequency of PCI to new highest to the most common 133 megahertz and the current maximum 533 megahertz। এটা আসলে আপনার ফ্রিকোয়েন্সি বেশি আর কি, কিন্তু দেখতে কোনো পার্থক্য নাই, দেখতে একই রকম, ফ্রিকোয়েন্সিটা বেশি। আপনার এখন কি 533 মেগাহার্টসে যদি ডেটা ট্রান্সফার করে 64 বিটে, তার মানে কি হিউজ ডেটা ট্রান্সফার করতে পারবে না, 4.3 জিবিপিএস 4.3 জিবিপিএস ডেটা ট্রান্সফার করতে পারবে সে। হ্যাঁ, যেহেতু তার আর্কিটেকচার হলো আপনার 64 বিট। এরপরে আসেন আপনার এজিবি এক্সপেনশন স্লট। এজিপি তো আমরা আগে থেকেই জানি, হ্যাঁ, এক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট। তো এটা হলো কি আপনার এই স্লটটা হলো কি জোন মোস্টলি ফর কি লিগ্যাসি ভিডিও কার্ড ইউজ অ্যান্ড হ্যাভ বিন supplemented in new installations by PCI Express slot and their adapter। তো
proceeding the introduction of AGP, if you want a high speed accelerated 3D graphics video card, you had to install the card into the existing PCI or ISS slot. Okay, এই হলো আপনার এজিপি স্লট। এইখানে আপনার এজিপি কার্ডটা বসানো হয়। তো এখন কিন্তু বর্তমান কম্পিউটারে এজিপি কার্ড আসলে এই স্লটে বসানো হয় না, বর্তমান কম্পিউটারে কি এজিপি কার্ডটা বিল্ট ইন থাকে, ঠিক আছে? বর্তমান দিনের কম্পিউটারগুলাই এজিপি কার্ডটা থাকে বিল্ট ইন। তো আপনি যদি বর্তমান দিনের কম্পিউটারগুলো যদি আপনি আলাদা বেশি পারফরমেন্সের জন্য যদি আরো যদি আপনি এজিপি কার্ড লাগাইতে চান, তো সেটা আপনি এই পিসিআই স্লটে লাগাবেন। তো এখন আর এজিপি স্লট গুলো থাকে না, কারণ এখন এজিপিটা হলো কি মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে এজিপি কার্ড, যে কারণে এজিপি স্লটের আর দরকার হয় না। স্টুডেন্টরা আছে তো, কোনো স্বর শব্দ পাই না যে কারো? জি স্যার, আছে স্যার, শুনতেছি। আচ্ছা, গুড। জি স্যার, আছি আমরা। AGP performance is based on the original specification. AGP performance বেস করে আপনার অরিজিনাল ব্যাপার। এজিপি পারফরম্যান্সটা আপনার অরিজিনাল স্পেসিফিকেশন উপর বেস করে, মানে এজিপি যে স্পেসিফিকেশন আছে তার উপরে। It is used a 32-bit channel and a 66 megahertz clock. So resulting in a data rate of 266 megabit per second. ওকে, তো এই ডাটা ট্রান্সফারটা করে তো এজিপি 2x 4x and 8x specification multiply the 66 megahertz clock they receive in to increase throughput linearly. তো ব্যাপারটা হলো কি আপনার এই যে এখন কি আমরা তো এখন আসলে এই যে 66 মেগাহার্টজ এ যদি হয় তাহলে আপনার 256 মেগাবিট পার সেকেন্ড হয়, হ্যাঁ 256 মেগাবিট। আর আমার একটা কোশ্চেন ছিল, বলেন স্যার পিসিআই স্লটের কাজটা কি স্যার? পিসিআই স্লটের কাজটা হলো আপনি যদি আপনার কম্পিউটারে এক্সট্রা কোনো কম্পোনেন্ট যদি অ্যাড করতে চান, যেমন আপনার যদি আপনি ধর এই যে বললাম এতক্ষণ যেটা বলতেছি যে আপনি যদি এক্সট্রা গ্রাফিক কার্ড লাগাইতে চান, তাই আপনার যদি গ্রাফিক্স কার্ড যেটা আছে ওই গ্রাফিক্স যেটা শো করে ওইটা আপনার জন্য যথেষ্ট না, আপনার আরো ভালো গ্রাফিক্স দরকার। তো যারা গেম বানায় বা গ্রাফিক্স এর কাজ করে, যে আপনার ডিজাইনিং করে, তাদের জন্য হাই গ্রাফিক্স দরকার। আপনার অ্যাজ ইউজুয়াল কম্পিউটারে যে গ্রাফিক্স থাকে তাতে কাজ হয় না। তারপরে ধরেন আপনার যদি এক্সট্রা সাউন্ড কার্ড অ্যাড করতে হয়, আর আপনার ল্যান্ড কার্ডে কি পিসিআই স্লটে লাগানো যায় স্যার? না, সেই ল্যান্ড কার্ডও পিসিআই স্লটে লাগানো যায় না। ল্যান্ড কার্ডের জন্য আলাদা ব্যাপার আছে, ব্যবস্থা আছে, ল্যান্ড কার্ডের আলাদা স্লট আছে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার যে মাদারবোর্ডে পিসিআই স্লট নাই, এক্সট্রা করে যদি কোনো ইউজার চায় এটাতে পিসিআই স্লট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সব মাদারবোর্ডে পিসিআই স্লট আছে। ওকে আচ্ছা, তো পিসিআই ই স্লট শুনেন, এই যে মাদারবোর্ড ইচ্ছামতো বানাইলে তো হবে না, এটার একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পারছেন? যত ম্যানুফ্যাকচারার আছে সবাইকে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে মাদারবোর্ড বানাইতে হবে, না হলে মার্কেটে এটা বানাইতে পারবে না, বুঝতে পারছেন? এটা কমন মাদারবোর্ড, তাই তো? না, কারণ সবারই একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড রেখে তারপরে আপনি আপনার স্পেশালিটি দেখান। বাট
ওই স্ট্যান্ডার্ড থাকতেই হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে নিয়ে আসতেই পারবেন না। বুঝতে পারছেন? এটার জন্য, এটা কন্ট্রোল করার জন্য অথরিটি আছে, আইটিপলি বলা হয়। হ্যাঁ, আপনারা যারা কম্পিউটার সায়েন্স পড়েন তারা জানেন আইটিপলি। আইটিপলি আসলে এইগুলাকে স্ট্যান্ডার্ড করে, দেখে যে মাদারবোর্ডটা স্ট্যান্ডার্ড হয়েছে কিনা। ওই স্ট্যান্ডার্ডের মধ্যেও কি হলো, আপনার 3টা এক্সটেনশন স্লট থাকতে হবে। তো পিসিআই ই স্লট আছে। তো পিসিআই ই স্লটে আসলে আমরা কি যে এই আমাদের তাহলে আবার ভাই কয়জন আছেন আজকে? আচ্ছা, আমরা এই কোর্সে কতজন ছিলাম? হ্যালো, 41 জন তো আছে ভাই। শুনতেছেন ভাই? হ্যালো, কে কোথা থেকে? একটু আগে একটা স্টাডি গাইডের লিংক দেওয়া হয়েছিল না? হ্যালো, ভাই আমি ফার্স্ট দুইটা ক্লাস পাই নাই। স্টাডি গাইডের লিংকটা কি আবার একটু দেওয়া যাবে? আচ্ছা, প্রথম দুইটা ক্লাসেরই কার কাছে আছে? গুগল ভাই কারো কাছে নেই, আমি নিজেই পাইনি। স্টাডি গাইডের লিংকটার একটু আগে দিয়েছিলেন মনে হয়, একটু যদি দিতেন ভালো। গ্রুপে পাবেন, গ্রুপ লিংক দেওয়া আছে গ্রুপ এখানে। তো পিসিআই ই স্লটটা হলো কি নতুন ধরনের একটা স্লট। তো এখানে আপনার এজিবি কার্ডটা আপনার রিপ্লেস করা হয়। তো it was designed to be replacement for AGP and PCI. Okay, PCI এখন PCI এর বদলে PCIe ব্যবহার করা হয়। তো PCIe স্লটটা আপনারা দেখেন, এই যে PCIe, এটা হলো আপনার PCI এর আপনার নতুন ভার্সন আর কি। তো এখানে ডেটা ট্রান্সফার স্পিডটা আপনি বেশি পাবেন। হ্যাঁ, তো এখানে হলো কি আপনার নতুন আর্কিটেকচারের আপনার যত এক্সটেনশন ডিভাইস আছে, ডিভাইসগুলো আপনি এখানে কানেক্ট করতে পারবেন। আর এগুলো আপনার PCIe-টা আপনার 64 বিট আর্কিটেকচারের জন্য। তো এখানে আসেন CNR এক্সপেনশন স্লট। কে যেন বলছিল? তো এই CNR এক্সপেনশন স্লটের মধ্যে আপনি কি লাগাবেন? নেটওয়ার্ক কমিউনিকেশন রেইজার। তো this allows a analog circuitry to be separately certified. It was its own expansion card from the already certified digital motherboard, thus reducing time for FCC check এর দরকার নাই। তারপরে তো এটা হলো অডিও মডেম রেইজারের জন্য আর কি। এটা দ্য কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং রেইজার স্লট দ্যাট ক্যান বি ফাউন্ড অন সাম ওল্ডার ইন্টেল মাদারবোর্ড। এটা আগের কালের মাদারবোর্ডের জন্য দরকার নেই এটা, এই স্লটটা। মেমোরি স্লট, এটা আপনাদের জন্য খুব বেশি দরকার। জি, মেমোরি স্লট। আপনার বই যেটা লাগানো স্যার, এই জি, গ্রুপে যেটা দেওয়া আছে ওটা তো লাগানো নাই, এটা কই পাবো স্যার লাগানো? আচ্ছা আমি এইটা দিয়ে দেবো, ঠিক আছে, এইটা দিয়ে দেবো। মেমোরি স্লট অ্যান্ড ক্যাশ। দেখেন, PCs today use memory chips arranged on a small circuit board. যে এখন বর্তমানে হলো কি আপনার এই মেমোরি চিপটা আসলে স্মল সার্কিট বোর্ডের সাথে আপনার
অ্যারেঞ্জ করা হয়েছে, স্মল সার্কিট বোর্ডের সাথে আসলে সেট করা হয়েছে। আগে কিন্তু মাদারবোর্ডটা আপনারা দেখছেন হয়তো, আগের দিনের মাদারবোর্ড অনেক বড় বড় ছিল, তাই না? তো জি স্যার। কেসিংও দরকার হয়তো কি অনেক বড় না, এই জন্য আগের দিনের সিপিইউটা জি। অনেক বড় ছিল। কিন্তু এখনকার দিনের সিপিইউ গুলো কি অত বড় না, কিন্তু অত বড়, ছোট ছোট। না স্যার, ছোট। হ্যাঁ ছোট, এই জন্য এটা ছোট করে। এখন মাদারবোর্ডের তলে কি, মাদারবোর্ড যে আপনার মাদারবোর্ডের যদি ছোট হয় তো আপনার চিপস গুলো সব ছোট ছোট হবে, তাই না? তো সেটাই দেখেন, এ ডুয়েল ইনলাইন মেমোরি মডিউল ডিম, আমরা যে বললেন ডিম সেই র্যাম, ডিম র্যাম, দেখবেন যারা এইটার সাথে জড়িত তারা আপনারা এটা পরিচিত ডিম র্যাম শব্দটার সাথে। হ্যাঁ, তো ডুয়েল ইনলাইন মেমোরি মডিউল in one type of circuit board. Okay, so today's DIMM differ in the number of conductor and pins. ধরেন এই যে ডিম গুলো আছে, ডিম গুলো হলো কি, ডিম হলো আপনার র্যামের কথা বলতেছি আমি। হ্যাঁ, তো ডিম র্যাম গুলা আসলে এখন অনেকগুলা পিন দ্বারা আলাদা করা হয়েছে। তো প্রথম দিকে ছিল 164 পিন, তারপর 184 পিন, তারপরে হলো 240 পিন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে এক্সপেনশন করা হয়েছে। তো এখন ল্যাপটপের জন্য যে ডিম র্যাম গুলো আছে, হ্যাঁ, ল্যাপটপের ডিম র্যাম গুলাকে বলা হয় খুব ছোট, স্মল। হ্যাঁ, এই জন্য একে বলা হয় সোডিম। আবার তারপর আরো ছোট ডিম করা হয়েছে, তাকে বলা হয় আপনার মাইক্রোডিম। হ্যাঁ, আর এটা হলো কি ডুয়েল লাইন ডিম হচ্ছে এই কারণে, কারণ এটা ডুয়েল লাইন। বুঝতে পারছেন যে এক সময় ছিল কি র্যাম গুলা একদিক থেকে পাচ্ছিল, বুঝতে পারছেন? র্যাম গুলার এই দেখেন নিচের ছবিতে দেখেন, এক সময় ছিল র্যাম গুলার এই একদিকে পাত, এই যে পাত, সিঙ্গেল সিঙ্গেল পাত, বুঝতে পারছেন? তো পরবর্তীতে এটা চেঞ্জ করে করা হলো এই যে ডবল পাত, ডবল ডবল পাত না, এখানে দেখেন দেখা যাচ্ছে। জি স্যার। এই যে পাত, এখন কি পাতটা এই র্যামের এই সাইডেও পাত আছে, ওই সাইডেও পাত আছে, বুঝতে পারছেন? এন্ড বোথ এন্ডে পাত আছে। এই জন্য এইটা করা হলো কি, এটা হলো ডিম হয়ে গেল, আগে ছিল সিম। হ্যাঁ, সিঙ্গেল, এখন হয়ে গেছে ডিম। আগে ছিল সিঙ্গেল ইনলাইন মেমোরি মডিউল, আর এখন হয়েছে ডাবল ইনলাইন মেমোরি মডিউল, বুঝতে পারছেন? দুইটা লাইনে আপনি আপনার ডেটা ট্রান্সফার হবে, যে কারণে এখন কি আপনার ডেটা ট্রান্সফার স্পিডটা বেড়ে গেছে, পাথ অনেকগুলো বেড়ে গেছে। এই পাথ বাড়ানোর জন্য আসলে এই কাজটা করা হচ্ছে। The single inline memory module SIM is an older memory form factor that began the trend of placing memory chips on module. তো এইটা আসলে বহু আগে ছিল, এটা এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন সবই হলো ডিম, বুঝতে পারছেন? এখন সবই হলো ডিম, এখন হলো আপনার দুই দিকে আপনার পাত। দেখেন ক্লাসিক ডিম স্লটস আর ইউজুয়ালি ব্ল্যাক, কি ব্ল্যাক কালারের হয় না সবসময় ডিম স্লট? কই মাদারবোর্ড কই, কাছাকাছি দেখি না, উপরে আছে। এখানে র্যাম স্লট নাই, এখানে এই যে এইটা আর এইটা র্যাম, আচ্ছা। আর এই দুটো হলো এক্সপেনশন। আবার আরো ভালো করে দেখাই, এখানে দেয় এখানেও নেই, দোষ আমি ইয়া দিয়ে দেখাই, অনলাইনে দেখাই, এটাই সবচেয়ে সুবিধা হবে নাকি? জি স্যার, দেখান।
অনলাইনে দেখাই। এই যে দেখেন এগুলো র্যাম স্লট, বুঝতে পারছেন? জি ইউজুয়ালি ব্ল্যাক হয়। তো এখন হলো কি কিছু কিছু মাদারবোর্ড কোম্পানি আছে তারা আসলে এই যে দেখেন র্যাম লাগাইতেছে। হুম, জি তো এটা হলো আপনার র্যাম স্লট। তো এগুলো সম্পর্কে আপনারা যারা কম্পিউটার মোটামুটি চলায় তারা এগুলো সম্পর্কে নলেজেবল আগে থেকেই, তাই না? জি স্যার জানি এটা। কারণ অন্তত আমরা এটা করতে পারি যে যে র্যাম খোলা এবং লাগানো নাকি। তো জি স্যার। sometimes the amount of primary memory installed in is inadequate to service additional required for memory resource from newly launched applications. When this condition occur, you, the user may receive an out of memory error message. কি বলছে, যদি আপনার যা মেমোরি আছে, ধরেন আপনার মেমোরিটা আছে 4 GB কম্পিউটারে, এখন আপনি একটা ইনস্টল করছেন এক্সচেঞ্জ সার্ভার। এখন তো আলটিমেটলি কি আপনার মেমোরিতে তো আপনার এক্সচেঞ্জ সার্ভারের জন্যই আপনার 7 GB র্যাম লাগে, বুঝতে পারছেন? এক্সচেঞ্জ সার্ভার জি ইনস্টল করতে আপনার ইনস্টল করলে এক্সচেঞ্জ সার্ভার রান করতে 7 GB র্যাম লাগে। এখন আপনার টোটালি র্যাম আছে কি 4 GB। এখন ফোর। আপনার অপারেটিং সিস্টেমকে র্যাম দিতে হবে না অপারেটিং সিস্টেম রান করতে? অবশ্যই। অপারেটিং সিস্টেম আপনার যদি জি আপনি অপারেটিং সিস্টেম রান করতে মেমোরি দেবেন নিয়ারলি 1 GB, 1 GB একটু কম লাগে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে, নিয়ারলি 1 GB র্যাম লাগে। তো তারপরে তো ধরেন আপনার 3 GB থাকলো, 3 GB থেকে কি আপনার এক্সচেঞ্জ সার্ভার রান করবে না, তখন আপনার কি হবে, আপনার একটা মেসেজ দিবে যে এরর মেসেজ, যে আউট অফ মেমোরি, বুঝতে পারছেন? তো আমরা যখন সার্ভারের ক্লাস করাই, সার্ভারে তো ভার্চুয়ালাইজেশন করা যায়, ভার্চুয়াল পিসিতে কাজ করা যায়। আপনাদেরও ভার্চুয়াল পিসি ইনস্টল করবো, আপনারা ভার্চুয়াল পিসি ইনস্টল করতে পারেন না? পারেন? না স্যার। আপনাদেরও না স্যার। আপনাদেরও ওই যে ভার্চুয়াল পিসি বানানোর কারণে এগুলো শিখাবো, যেহেতু এটা অনলাইনের ক্লাস, আমরা তো ফিজিক্যাল করতে পারবো না, পারবো? জি না স্যার। তাই না? এই জন্য আমরাও আপনার এই ভার্চুয়ালটা যেটা সার্ভারের ক্লাসে করাই, ওই জিনিসটাই আপনাদের এখানে করাইতে হবে, বাধ্য হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ কিন্তু ভার্চুয়ালাইজেশন কিন্তু আপনার কোর্সের অংশ না, বুঝতে পারছেন? জি স্যার। বাট আপনার কোর্সটা কন্টিনিউ করতে গেলে আপনার তো ইনস্টলেশন যদি দেখাইতে হয়, তো আমার তো ভার্চুয়াল মেশিনেই দেখাইতে হবে, তাই না? জি তো এই ভার্চুয়ালাইজেশনটা যখনই আপনি ভার্চুয়ালাইজেশনে যাবেন তখন আপনি দেখবেন যে এই যে আউট অফ মেমোরি মেসেজগুলা এগুলোর সাথে পরিচিত হবেন বেশি। কারণ ভার্চুয়ালে আমরা একটা সার্ভারের মধ্যে আমরা 10টা সার্ভার বানাই ভার্চুয়াল, 15টা সার্ভার বানাই ভার্চুয়াল। এখন কি টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, এখন একটা অফিসে আলাদা সার্ভার রুম থাকে না, বুঝতে পারছেন? আগের দিনে ছিল। হুম হুম। জি হ্যাঁ, এক সময় ছিল সার্ভার রুম। হ্যাঁ, তো আগের দিনে কি ছিল, আপনার একটা অফিসে আপনার একটা রুম ছিল সার্ভার রুম, ওই অফিসে যদি 10টা সার্ভার দরকার হতো 10টা আলাদা আলাদা সার্ভার মেশিন থাকতো, বুঝতে পারছেন? তারপরে ওই রুমটা কি এয়ারটাইট হইতে হইতো, ওই রুমে পর্যাপ্ত এসির ব্যবস্থা করতে হইতো, কারণ ওই রুমে হিউজ মেশিনারি। তারপরে হলো কি ওই রুমের জন্য আপনার আলাদাভাবে ইলেকট্রিসিটি চলে গেলে তার জন্য অনলাইন ইউপিএস এর ব্যবস্থা করতে হইতো, অনেক কিছু নাকি। জি তো এইগুলা এখন হলো কি টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। আর ফিজিক্যাল সবসময় আপনি জানবেন যে আমার যদি র্যাম থাকে 4 GB ফিজিক্যালে, আমি কখনোই 4 GB র্যাম পাবো না, তার চেয়ে কম পাবো, কিছু কম পাবোই, তাই না? জি আমার যদি হার্ড ডিস্ক থাকে 2 TB, আমি 2 TB পাবো না, কিছু কম পাবো। কিন্তু ভার্চুয়ালে হলো কি যেইটা অ্যালোকেট করা হবে ঠিক এক্স্যাক্টলি ওইটা, যদি 4 GB র্যাম দেওয়া হয় একটা মেশিনে, সে 4 GB পাবে, তার চেয়ে একটু কম পাবে না।
বুঝতে পারছেন? জি। হার্ড ডিস্ক যতটুকু দেওয়া হবে এক্স্যাক্টলি ততটুকু পাবে, তার চেয়ে কম পাবে না। তো এইটা হলো ভার্চুয়ালাইজেশনের সুবিধা হলো এটা। তো এই জন্য আমরা ভার্চুয়ালাইজেশন পছন্দ করি। আমরা কি করি, একটা সার্ভারের মধ্যে আপনার 10টা সার্ভার আমরা ভার্চুয়াল ইনস্টল করি। আমার যদি 10টা সার্ভার দরকার হয়, আমি একটা মেশিন কিনবো সার্ভারের, মানে একটা হাই কনফিগারেশন। হুম হুম। তার মধ্যে আমি 10টা সার্ভার ক্রিয়েট করব আপনার ভার্চুয়াল। ভার্চুয়াল সার্ভারগুলো ফিজিক্যাল সার্ভারের মতোই কাজ করবে এবং ফিজিক্যাল সার্ভারের চেয়েও বেশি পারফরমেন্স দেবে। এই জন্য কি হাই মেমোরি দরকার, বুঝতে পারছেন? জি স্যার। তো ভার্চুয়াল মেমোরি যদি আমি বাড়াই, পেজ ফাইল যদি আমি মানে বাড়াই দিই, তাহলে কি পিসি পারফরমেন্স বাড়বে? আমি দুদিন আবার একটু জোরে বলেন। ভার্চুয়াল মেমোরি যদি আমি মানে বেশি করে দেই, হ্যাঁ, যেটা যে পেজ ফাইল বা যেটা সফট ফাইল বলে, আমি এটা ওই যদি ওই আমি যে বেশি ওই করে দিই আর কি। আমি কিন্তু ওই 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 ইস্যুটা নিয়ে আলোচনা করতেছি না। আপনার ভার্চুয়াল মেমোরি বানানোর একটা লিমিট আছে, বুঝতে পারছেন? পেজিং এর একটা লিমিট আছে। আপনি পেজিং করতে পারবেন আপনার ফিজিক্যালে যা আছে তার অর্ধেক পরিমাণ পেজিং করতে পারবেন, বুঝতে পারছেন? আমরা লিনাক্সে যেটা আচ্ছা। করাই, লিনাক্সে যেটা সোয়াপ, তো উইন্ডোজে জি। আসলে পেজিংটা অত বেশি সুবিধা দেয় না, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে উইন্ডোজ পারছি। কম্পিউটারে পেজিং করা হয় আপনার 10% টু 20%। আপনার যা আছে তার হুম। চেয়ে তার উপরে আপনি 10% টু 20% আপনি পেজিং করতে পারেন। বাট লিনাক্সে হলো কি, মানে আপনি 100%ও করতে পারবেন, 200%ও করতে পারবেন, কোনো লিমিটেড না। বাট অনেকগুলো রিকমেন্ডেড নেবে। রিকমেন্ডেড হলো লিনাক্সে রিকমেন্ডেড হলো যে আপনি 50% করেন। যদি আপনার আচ্ছা আচ্ছা। আপনার যদি 4 জিবি র্যাম থাকে, আপনি 2 জিবি সোয়াপ বানান, তাহলে কি আপনার 6 জিবি হয়ে গেল। হ্যাঁ। বাট হ্যাঁ। বাট উইন্ডোজ রিকমেন্ড করে 20%। উইন্ডোজ বলে কি পেজিং, তাই না? তো উইন্ডোজ পেজিং জি। কে রিকমেন্ড করে 20%। বাট উইন্ডোজের আমি পেজিং এ আসলে অত বেশি ফেসিলিটি পাই না, দেখছি বেশি ফেসিলিটি পাওয়া যায় না, সামান্য কিছু ফেসিলিটি পাওয়া যায়। ওটা ফিজিক্যাল মেমোরি বাড়ায় নিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ। তো বাট আপনার লিনাক্সে কিন্তু আপনার এই পেজিং থেকে বেশ সুবিধা পাওয়া যায়, বুঝতে পারছেন? যেটা যেটা একটা আজকে নতুন শুনলাম স্যার, এটা তো কাজে লাগবে। এই জন্য দেখবেন লিনাক্স মেশিন কখনো হ্যাং করে না, বুঝতে পারছেন? এটাকে দেখি স্যার, এটাই তাহলে স্যার মূল কারণ। না, মূল কারণের একটা কারণ এইটা, আরো কারণ আছে, বুঝতে পারছেন? আরো কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ এটা, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। আপনি দেখবেন কখনো লিনাক্স মেশিন হ্যাং করবে না। এটা স্লো চলতে পারে বাট হ্যাং করবে না কখনো। উইন্ডোজ যেমন হ্যাং করে না মেশিন, হুট করে রিস্টার্ট দিয়ে দেয় না জি। উইন্ডোজ মেশিন, নেই। ঘটনায় হঠাৎ করে আপনার রিস্টার্ট দেবে, এই জিনিসটা আপনার লিনাক্সে নাই। তো এটা হলো কি, মেমোরি যদি আপনার যতটুকু র্যাম আছে তার চেয়ে যদি আপনি বেশি অ্যাপ্লিকেশন রান হয়, তখন কি আউট অফ মেমোরি হয়ে যায়। আউট অফ মেমোরি হলে আপনার সিস্টেম কি হবে, হয়তো রিস্টার্ট নেবে অথবা সিস্টেমটা আপনার হ্যাং করবে, এটাই। তো one solution for this is to use the hard drive as additional RAM। এই যে আমরা ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করি, সেই ভার্চুয়াল মেমোরিটা আসলে কি হার্ড ডিস্ক থেকে স্পেস নেওয়া হয়, বুঝতে পারছেন? ধরেন আমার আমার 4 জিবি র্যাম আছে, আমি আরো 1 জিবি র্যাম ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করব। তো সেইটা আসলে আপনার এই এই 1 জিবি কোথা থেকে নেবে, এই 1 জিবিটা নেবে আপনার হার্ড ডিস্ক থেকে জায়গা নেবে।
ঠিক আছে? তো একে বলা হয় কি সোয়াপ ফাইল অর পেজিং ফাইল। আর এই টেকনোলজির নাম হলো আপনার ভার্চুয়াল মেমোরি। তো এবার আসেন সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো কম্পিউটারের কাজগুলা করে কিন্তু প্রসেসর, তাই না? যে কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে প্রসেসর। কারণ এই ইনস্ট্রাকশনটা প্রসেসরের কাছে দেয়া হয়, প্রসেসর তারপর ওইটা এক্সিকিউট করে। যে কোনো একটা কাজ, যে কোনো কিছুকে যদি আপনি রান করতে বলেন, মোট কথা হলো প্রসেসরের দুইটা কাজ। একটা কাজ হলো কি প্রসেসরকে বলবেন তুমি এইটা রান করো, সে ওই যেখানে ওইটা আছে ওইখান থেকে আইসা র্যামের উপরে রান করবে। আবার বলবেন প্রসেসরকে যে তুমি এটাকে বন্ধ করে নিয়ে যাও, প্রসেসর আবার কি করবে ওইটাকে বন্ধ করে আবার যেখানে ছিল সেখানে নিয়ে যায়, তাই না? জি। তো এই জন্য প্রসেসরকে বলা হয় ব্রেন। দ্য ব্রেন অফ এনি কম্পিউটার ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো প্রসেসরটা তো আপনারা চিনেন। এটা হলো ফ্যান, ফ্যানের নিচে হলো এটা, নিচে নিচে প্রসেসর। এটা কুলার আছে, কুলারের নিচেও থাকে প্রসেসর, তাই না? জি। প্রসেসরটা স্যার অনেক হিট হয়। হ্যাঁ, অনেক হিট হয়, যে কারণে ওইখানে একটা কুলার দেয়া থাকে, কুলারের উপরে আবার একটা কুলিং ফ্যান দেয়া থাকে। মানে একটা ফ্যান দেয়া থাকে, একটা কুলার দেয়া থাকে, দুইটা মিলাই হলো কুলিং ফ্যান, বুঝতে পারছেন? তা জি। তো এইটা হলো আপনার প্রসেসরের স্লট, নাকি? এই জায়গায় আপনি প্রসেসরটারে সেট করবেন। আর এই এই হলো জায়গায় প্রসেসরের জন্য পিন। হ্যাঁ, এইখানে পিনগুলো আসলে যে আপনি এই পিনের এই ছিদ্রগুলোর মধ্যে পিনগুলো আসলে ঢুকবে, ঢুকে প্রসেসরটা লক হবে। তো এইটা হলো আরেকটা উপায় আছে যে আপনার এখানে এই যে আপনার এই সকেট দেয়া আছে, এটা দিয়ে খুলবেন আর কি, খোলার ব্যবস্থা। লক সিস্টেম আর কি। লক, হ্যাঁ, লক সিস্টেম। লক সিস্টেম। তো এক এক জায়গায় এক এক ধরনের লক সিস্টেম থাকে। এইখানে কি লক হলো যে এই যে একটা একটা স্টিক দেয়া আছে, তাই না? ক্লিপ। এখানে একটা স্টিক দেয়া আছে, এখানে আমরা এই একটা স্টিলের একটা স্টিক দেয়া আছে। এইভাবে আস্তে লক খুলে আসলে প্রসেসর খুলবেন। প্রসেসরে শুনেন, একটা প্রসেসর কিন্তু দামি, তাই না? একটা কম্পিউটারের মধ্যে সবচেয়ে দামি কম্পোনেন্ট হলো প্রসেসর। প্রসেসর কানেক্ট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পিন যেন ভেঙে না যায়। একটা পিন ভেঙে গেলে কিন্তু প্রসেসরটা শেষ হয়ে যাবে, তাই না? এই জন্য জি জি। বল প্রয়োগ করে কখনো প্রসেসর সেট খুলতেও যাবেন না, কখনো প্রসেসর লাগাইতেও যাবেন না। এটা আসলে বল, এখানে কোনো কিছুই বল প্রয়োগ করে করার জিনিস না, আপনি শক্তি প্রয়োগ করে করার ব্যাপার না। আপনি এটা যদি সেট হয় আস্তে এমনিই ঢুকে যাবে, ঠিক আছে? আবার যদি আপনার যদি খুলতে যান, এটা যদি আপনি প্রপার ওয়েতে খোলেন, এটা ইজিলি খোলা যাবে। সেই জন্য এটাকে বল প্রয়োগ করা যাবে না। তো এটা সিস্টেমটা জানতে হবে, খুলতে হবে। এটা এই যে লকটা, এই লকটা খুললেই আপনি এটা অটোমেটিক খুলে যাবে। তো এইগুলো আর কি আপনি প্রসেসরটা আবার এই পিনে পিনে সব ই করে আপনি যখন প্রসেসরটা যখন সেট করবেন, সেট করে লকটা লক করে দেবেন, বাস। এটা এখানে কঠিন কোনো কাজ না, কাজও সহজ, কিন্তু আপনার আপনার মানে বল প্রয়োগ করে করারও কাজ না। তো এখানে হলো কি অনেক আগের দিনের যে আপনার সকেট গুলো ছিল, সেই সকেট গুলা থেকে আলোচনা শুরু করা হয়েছে, সেই ডুয়েল কোর থেকে কোয়াড কোর, হ্যাঁ, এইগুলা থেকে আসে, সে আলোচনা করা হয়েছে। তো কয়টা পিন আছে কি আছে এগুলো, তো এগুলো নিয়ে অত আলোচনার কিছু নাই। পাওয়ার কানেক্টর তো আমরা আগের দিনই আলোচনা করছিলাম, তাই না? যে মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকবে 20 পিন এই যে পাওয়ার কানেক্টর গুলো। তো এখন গুরুত্বপূর্ণ হলো আপনার ফার্মওয়্যার। আমরা কিন্তু এখন তার স্লট গুলো নিয়ে আলোচনা করতেছি, মূল ডিভাইস গুলো নিয়ে আলোচনা করতেছি না। মূল ডিভাইস গুলো নিয়ে আলোচনা পরে,
যেমন র্যাম, র্যাম কোন কোন ধরনের র্যাম আছে, কি কি র্যাম আছে, এগুলো কিন্তু আলোচনা করি নাই, আমরা জাস্ট র্যামের স্লটটা নিয়ে আলোচনা করছি, তাই না? এখন সব কিছু জি। স্লট নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আপনার ফার্মওয়্যার, ফার্মওয়্যারটা হলো কি আপনার, এটা একটা চিপ নাকি? তো এখানে আহ, এটা হলো একটা রম চিপ, হ্যাঁ, রিড অনলি মেমোরি। এইখানে আপনি মেমোরি রাইট করতে পারবেন না, বুঝতে পারছি? এখানে মেমোরি রাইট করতে পারবেন না। তো ফার্মওয়্যার ইজ দ্য নেম given to any software that is encoded in hardware. ওকে, সফটওয়্যারটা হার্ডওয়্যারের সাথে এনকোডেড হওয়া, হার্ডওয়্যার থেকে সফটওয়্যারে যে কমিউনিকেশনটা হবে সেই পাথটা হলো আপনার এই রম, ফার্মওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার মধ্যে যোগসূত্র করছে ফার্মওয়্যার, বুঝতে পারছেন? যে আপনি জি। সফটওয়্যারের ইনস্ট্রাকশনটা হার্ডওয়্যারে রূপান্তর করে হার্ডওয়্যারকে কাছে পৌঁছায় এই ফার্মওয়্যার। তো এখানে একটা মেমোরি, এই মেমোরিটা হলো আপনার রিড অনলি মেমোরি, রম চিপ, হ্যাঁ। তো এখানে কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন দেয়া থাকে, হুম, যে অপারেটিং সিস্টেমটা কোথা থেকে রান করবে, এইসব আমরা আগের দিনই বলছিলাম, তাই না? তো এখন হলো কি, বর্তমান যুগের কম্পিউটারে দুই ধরনের ফার্মওয়্যার আছে, একটা হলো কি ইউএফআই, আর একটা হলো কি হুম বায়োস, বেসিক ক্রিপ্টোগ্রাফিক প্রসেসর, তাই না? তো বায়োস অ্যান্ড পোস্ট, এটা আমরা তো আগের দিনই আলোচনা করছি, যে আপনার বায়োসের মধ্যে আপনার পোস্ট প্রোগ্রামটা থাকবে। তো পাওয়ার অন সেলফ টেস্ট, এই পাওয়ার অন সেলফ টেস্ট প্রোগ্রামটা সবার প্রথম রান করবে, রান করে দেখবে যে ইন্টিগ্রিটি চেক করবে যে সব ডিভাইসগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, তাই না? তো তো বায়োসে আপনার সিমোস মেমোরি আছে, সিমোস মেমোরি হলো কি আপনার এখানে এই ব্যাটারি আছে, বুঝতে পারছেন? সিমোস, সিমোস ব্যাটারি, ব্যাটারি ইউজ করা হয় কারণ কি এখানে আমাদের ঘড়ি আছে, ক্লক আছে না, হুম, ঘড়ি আছে। মাদার ইসে আপনার কম্পিউটারে একটা ক্লক আছে নাকি, ক্লক, ক্লক আছে। তো এই ক্লকটা আপনার কম্পিউটার বন্ধ থাকা অবস্থায় চলে, এই জন্য এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়, বুঝতে পারছেন? জি স্যার, যদি ওখানে যদি মানে ওই ব্যাটারি না ইউজ করি তাহলে? তাহলে ওই ঘড়িটা আপডেট হবে না। আবার কম্পিউটার যখন আচ্ছা আপনি রান করবেন, দেখবেন কি আগের দিন কম্পিউটার যে কয়টা বাজছিল আপনি শাটডাউন করার সময়, পরের দিনও দেখবেন কি ওই কয়টা বাজে রয়েছে। আচ্ছা স্যার। আবার নতুন করে আপনার আপডেট করতে হবে ডেট টাইম এগুলো। এখন কম্পিউটারে তো আপনি নতুন ম্যানুয়ালি ডেট টাইম রেগুলার বেসিসে আপডেট করবেন সম্ভবই না, কারণ কি আপনি আর ডেট টাইম আপডেট না করলে আপনি বিভিন্ন সার্ভারে ব্রাউজও করতে পারবেন না। এখন তো কম্পিউটারগুলো কি আমরা সবাই কি ইন্টারনেট ব্রাউজ করি খুব বেশি, এই কাজটাই বেশি করি, তাই না? তো জি। এখনকার কম্পিউটারগুলো আসলে ইন্টারনেট ব্রাউজ করা যায় না যদি ডেট টাইমটা আপডেট করা না থাকে, হুম, বুঝতে পারছেন? এটার জন্য অনেক কারণ আছে, এগুলো আমরা সার্ভারে পড়াই কি কারণে ডেট টাইম আপডেট করার দরকার, হ্যাঁ। তো এগুলার জন্য আলাদা সার্ভার আছে, এনটিপি সার্ভার বলে, হ্যাঁ, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। তো এখন হলো কি আমরা বর্তমান যুগে যে কম্পিউটারগুলো ব্যবহার করি, ল্যাপটপ, আপনার কথা শুনতে পাচ্ছি না। কেউই শুনতে পাচ্ছে না নাকি, না শুধু আপনি শুনতে পাচ্ছেন না? না, শুনতে আমি পাচ্ছি শুনতে স্যার, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো বর্তমান শোনেন, এই আইটিতে আসছেন, আইটিতে হলো কি যদি ট্রাভেল শুট করবেন কি সবার প্রথম নিজেকে ট্রাভেল শুট করতে হয়, বুঝছেন? যে দেখতে হয় যে আমার এইখানে কোনো প্রবলেম আছে কিনা, তারপরে অন্য জায়গায় ট্রাভেল শুট করতে হবে, বুঝাইতে পারছি? জি স্যার। ট্রাভেল শুটের প্রথম স্টেপ হলো কি নিজেকে ট্রাভেল শুট করা। তো কি যেন আলোচনা করছিলাম, কি যেন বলছিলাম?
ব্যাটারি স্যার, টাইমের হ্যাঁ সমস্যা। হ্যাঁ এনটিপি হ্যাঁ। সার্ভারের ব্যাপারে। তো এনটিপি সার্ভারটা হলো কি, এগুলো আপনারা ভবিষ্যতে সামনে যখন সার্ভারে যাবেন আপনারা এগুলো ক্রিয়েট করবেন। আমরা লিনাক্সেও শিখাই, সিসিএনএ তেও শিখাই, আবার উইন্ডোজ সার্ভারেও শিখাই এনটিপি সার্ভার কিভাবে ক্রিয়েট করে, এনটিপি ক্লায়েন্ট কিভাবে কনফিগার করে। হ্যাঁ, তো এনটিপি সার্ভারটা এখন কি ধরেন, এখন আমরা যখন আমাদের মোবাইল ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, এখন আর কিন্তু টাইম সেট করা লাগে না, লাগে ডেট টাইম না স্যার, অটো, আপডেট হয়ে যায়। ইন্টারনেট থাকলে অটো আপডেট হয়ে যায়। কারণ কি, নিকটতম এনটিভি সার্ভার থেকে আপনার এখানে টাইম ডেট টাইমটা পাঠিয়ে দেয়, আপডেট করে দেয় আপনাকে। বুঝতে পারছেন? তো এটা দরকার কেন? কারণ হ্যাকারদেরকে প্রোটেক্ট করার জন্য। কারণ হ্যাকাররা কি করে, আপনার ওই কম্পিউটারে ঢুকে যখনই হ্যাকাররা হ্যাক করে আপনার কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সর্বপ্রথম সে কি করবে, আপনার কম্পিউটার ডেট টাইমটা চেঞ্জ করে দেয়। বুঝতে পারছেন? কারণ কি, কম্পিউটারে হলো কি লগ জেনারেট হয়। হ্যাঁ, যে বা একটু কে এটা বাসার আলোচনা যদি আমাদের বাইরের মানুষকে শুনান, এটা হবে বলেন? ঠিক হবে? আপনার জন্য ঠিক হবে না। ছিলাম ওই স্যার কি হতো মহিউদ্দিন শোভন সম্ভবত, নাকি? মিউট না করে স্যার, দেন, মিউট করে দেন। ও আপনি না, দেখি তাহলে কে দেখি। আমি স্যার এই যে মিউট করে দিলাম স্যার। না, আপনি না, তো আমি বুঝতে পারছি, বাট আর একজন বাসার যে আহ, মহিলারাও কথা বলে সেটা শোনা যাচ্ছে এখান থেকে। সেটা কে? তাসলিমা কবির সূচনা নাকি? তাসলিমা কবির সূচনা আমাদের ওনার এখানে, হইতে পারে। আমাদের এখানে কি মেয়ে আছে নাকি? সে তো মিউট করাই আছে। স্যার এনে দেখলাম মাত্র একজন মেয়ে, তাসলিমা কবির সূচনা একজনই, তো আর তো কেউ নাই। না না, যে ওই আপনি যে মেয়েদের ভয়েসটা পাইছেন ওইটা আসলে আমাদের স্টুডেন্ট না, সাইড টক ভয়েস। জি জি জি। বুঝতে পারছেন? আর তাসলিমা কবির সূচনা, আমাদের ক্লাসে তো কোনো মেয়ে আছে বলে আমি জানি না। তো এটা কি সে আমাদের ক্লাসের স্টুডেন্ট তাসলিমা কবির সূচনা? আপনি কি শুনতে পাচ্ছেন নাকি না? ভয়েস দিচ্ছে না, সামথিংস রং। ও, যাই হোক, তার ভয়েস দিতে পারতেছে না, সমস্যা নাই। না স্যার, উনি জি তো স্যার, বলছেন। আমি আমি আছি স্যার, তাসলিমা কবির সূচনা। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা আপনার আমাদের এখানে ওয়ান অ্যান্ড অনলি লেডি, আপনি কথা বলেন নাই, আমরা জানবো কিভাবে যে এখানে ফিমেল আছে? তো আমরা যদি ফিমেলদের সম্পর্কে কোনো দুর্নাম টুর্নাম বলতাম তাহলে একটা অসুবিধা হয়ে যেত না? জি স্যার, কিন্তু স্যার আগে আমার থেকে মিউট স্যার। করা ছিল আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কোনো ফিমেল আছে, আমরা ধরেন আমরা জানলাম কি সূচনা এখানে অপূর্ণ, কোনো আমরা ফিমেল নাই। অপূর্ণ এনটিপি সার্ভার। আমি তো জানতাম এখানে কোনো ফিমেল নাই, তো আমরা তো ফিমেল নিয়ে কোনো একটা খারাপ আলোচনা করতে পারতাম। বুঝেন নাই? তো এটা জানা দরকার আছে না, যে আমরা যদি কোনো ফিমেলদের দুর্নাম বলি এটা খারাপ হইতো না তখন? অবশ্যই জি স্যার। স্যার। স্যার আমার মনে হয় কি স্যার সবার একটা লাইভে আসা উচিত। না, সবাই একটু রেসপন্স করবেন, একদম যে চুপ করে থাকবেন, ফ্রিজ হয়ে থাকবেন তা তো না। এই ক্লাসটা হলো কি আলোচনা, বুঝছেন? স্যার এটা আমি আসলে টেক্সট করি, আমি আসলে স্যার ভয়েসে কথা বলি না, মানে টেক্সট করি। বলবেন, দ্যাটস গুড, এটুকুই মনে হয় বলবেন, enough। কারণ কি অনলাইনের ক্লাস তো, আপনার আমার কথা আপনার কাছ পর্যন্ত পৌঁছাইছে কিনা এটা আমার তো জানা দরকার, নইলে আমি তাহলে বক বক করেই যাচ্ছি কিন্তু কথাটা আপনার কাছে পৌঁছাইছে না। তো এ প্লাস হলো কি ওকে স্যার, আমি অবশ্যই। এ প্লাস হলো ফান্ডামেন্টাল কোর্স। দেখেন এখানে হলো কি আলোচনা, কথা বলা, এটা হলো আলোচনার ইস্যু। হ্যাঁ, ধরেন আর পইরা মুখস্থ করার চেয়ে আলোচনা কইরা জানাটা অনেক ভালো। জি স্যার। বুঝতে পারছেন? তো এইটা এইটা থেকে আপনি কি, আপনি জাস্ট আহ, এই জগৎ সম্পর্কে একটা নলেজ নেবেন, এরপরে আপনি সামনের দিকে আগাইতে থাকবেন, তাই না? এখানে কি হার্ডওয়্যার নিয়ে জি স্যার। আলোচনা, শুধুমাত্র যে হার্ডওয়্যারের মধ্যেই ডুবে থাকবেন তা না, এখানে হার্ডওয়্যারের সাথে পাশাপাশি আসলে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে কি এগুলো সম্পর্কে একটু জানা, ব্রিফ জানা দরকার। এই কারণে, কারণ সামনের দিকটা আপনার কেমন হবে এটাও আপনার বোঝা দরকার, তাই না? জি স্যার, অবশ্যই। হুম। তো থ্যাংক ইউ। যেটা বলছিলাম আমি, যে এই হ্যাকাররা কি করে, আপনার কোন একটা কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে তার ডেট টাইমটা চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয় এই কারণে
যে হ্যাকাররা কি করে কারণ একটা কম্পিউটারে সারাদিন কি কাজ হয় বা না হয় তার জন্য তারা হয় কি কম্পিউটার লগ জেনারেট করে। কম্পিউটার কিন্তু আপনাকে বুঝাবে না যে এটার মধ্যে আপনার হ্যাকার আছে। আমার কম্পিউটার যদি হ্যাকার থাকে আমি কি বুঝতে পারবো যে আমার কম্পিউটার হ্যাকার আছে কিনা? না। বোঝার কোনো উপায় নাই, তাই না? কিন্তু হ্যাকার কিন্তু অ্যাক্সেস নিয়ে আছে, অথচ আমিও কম্পিউটার চালাইতেছি। হ্যাঁ, হ্যাকার কিন্তু তার কাজ আমার কম্পিউটারের মধ্যে বসে করতেছে। ঠিক আছে? তো জি। এখন হ্যাকার কি করবে? আপনার দেখে এই সে কাজটা করবে। এখন আমি বুঝবো কিভাবে যে হ্যাকার আমার কম্পিউটারের মধ্যে আছে? এটা বোঝার হলো কি একটাই উপায় আছে আপনার, ইভেন্ট লগ। দেখেন ইভেন্ট ভিউয়ার আছে, ওপেন হয়েছে না? জি। যে বুঝলি। এই ইভেন্ট ভিউয়ারের ভিতরে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন লগ আছে। কারণ হ্যাকার আমার এখানে ঢুকেই তো বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করবে, তাই না? জি। তো অ্যাপ্লিকেশন লগগুলা দিয়ে ওপেন হইতে একটু সময় নিচ্ছে। অ্যাপ্লিকেশন লগটা যখন আপনি রান করবেন, রান করে দেখবেন যে কি কি অ্যাপ্লিকেশন রান হলো। এখন যদি দেখেন যে কিছু অ্যাপ্লিকেশন রান হয়েছে যেটা সিস্টেমও রান করে নাই, আপনিও রান করেন নাই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কম্পিউটারে হ্যাকার ঢুকছে, তাই না? তো তাহলে আমার মনে হয়েছে এটা প্রতিদিন আমরা যখন কম্পিউটার চালু করি তখন একবার দেখা, আবার যখন কম্পিউটার অফ করি তখন একবার দেখা। ডেফিনেটলি অন্তত আপনি যখন চাকরি বাকরি করবেন তখন অবশ্যই আপনার এই লগ দেখতে হবে। বুঝতে পারছেন যে কি কি কাজ হইলো জি। না হইলো, এগুলা সব এই লগগুলা দেখবেন। কোন এই যে একটা সার্ভিস স্টার্টেড, এখন কোন সময় ভিএমওয়ার সার্ভিসটা, ভিএমওয়ার নেট সার্ভিসটা বুট টাইমে স্টার্ট হয়। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনি সার্ভিস জেনে জেনে যেই সব সার্ভিসগুলো বুট টাইমে স্টার্ট হয় না, হ্যাঁ, আবার আপনিও স্টার্ট করেন না কিন্তু স্টার্ট হয়েছে, তার মানে কি আপনার বুঝে নিতে হবে যে আমার এখানে হ্যাকার আছে। হ্যাকার, তাই না? জি। তো এইখানে এই লকগুলো থাকে কিভাবে দেখেন, একদম লাস্ট লকটা সবার উপরে থাকবে। বুঝতে পারছেন? লাস্ট লক সবার উপরে থাকবে, তার আগেরটা 2 নম্বরে, তার আগেরটা 3 নম্বরে, তাই না? তো হ্যাকার কি করে আর এটা যাতে, কিভাবে আনবো ইভেন্ট ভিউয়ারটা? বুঝি নাই। এই ইভেন্ট ভিউয়ারটা উইন্ডোতে কিভাবে আনবো? এই যে আপনি এই যে সার্চ মেনু আছে না, এখানে সার্চ মেনুতে জি। লেখেন ইভেন্ট লিখলেই চলে আসে, লিখলেই চলে আসে ইভেন্ট ভিউয়ার। ওকে স্যার, ওকে ওকে। ঠিক আছে? তো আপনার যদি 7 নাম্বার আপনার সিরিয়াল সিরিয়ালি দেয়া থাকে, লাস্ট মেসেজ সবার উপরে থাকবে। বুঝতে পারছেন? তার আগেরটা 2 নম্বরে, তার আগেরটা 3 নম্বরে। এখন প্রতিদিন অন্তত 10-15 হাজার মেসেজ তৈরি হয় একটা কম্পিউটারে। বুঝতে পারছেন? তো এখন হ্যাকার কি করবে, আপনার কম্পিউটারে ঢুইকা যাতে আপনি এই ওর মেসেজটা না পড়তে পারেন, যে হ্যাকার আছে এই জিনিসটা আপনি যাতে না বুঝতে পারেন, এই জন্য আপনার কম্পিউটারে ঢুকেই সে কি করবে, ডেটটা সেট করে দেবে 10 বছর আগের ডেট। বুঝতে পারছেন? তো 10 বছর আগের ডেট হইলে আপনার মেসেজটা যাবে কি একদম নিচে না? জি স্যার, একদম লাস্টে চলে যাবে, একদম আগে নিচে, ডেটে। একদম নিচে চলে যাবে। তো আপনি তো মেসেজ পড়বেন এমনি আপনার একদিনে 10-12 হাজার মেসেজ হয়, তাই না? এত মেসেজ পড়াটা আপনার জন্য ক্রিটিক্যাল হয়ে যায়। আপনি কোনোদিনও আজকের মেসেজের পিছনে গতকালকের মেসেজ হয়তো পড়বেন, তার আগের দিনে যাবেনই না, যাবেন? না। এত মেসেজ মানুষের পক্ষে পড়া সম্ভব না, তাই না? তো তো এই জন্য আপনাকে এই হ্যাকাররা কি করে, আপনার ডেট টাইমটা চেঞ্জ করে দেয় যাতে তার সুবিধার জন্য। এই জন্য আমরা কি করছি আবার এই সার্ভার গুলার মধ্যে এখন চালু করলাম কি যে না, তো যেহেতু ডেট টাইম গুলো হ্যাকাররা এভাবে চেঞ্জ করে দিয়ে আমাদের একটা ফায়দা লুটতেছে, তো ডেট টাইম যাতে এখন চেঞ্জ করতে না পারে এই জন্য ব্যবস্থা করতে হবে। এই জন্য আনা হয়েছে এই যে এনটিপি সার্ভার। বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনি জি। এটা মনে করেন না যে আমি ম্যানুয়ালি ডেট টাইম সেট করি, এটা কষ্ট হয় এই জন্য আর কি, যাতে অটোমেটিক হয় এই জন্য। আসলে অটোমেটিক এই সামান্য একটা ডেট টাইম সেট করতে কতটুকু লাগে, 5 সেকেন্ড টাইম লাগে না, তাই না?
তো এই সামান্য কারণে কিন্তু এই বিশাল অ্যারেঞ্জমেন্ট না, এই বিশাল অ্যারেঞ্জমেন্ট হ্যাকারকে প্রতিরোধ করার জন্য। ইউ গট মাই পয়েন্ট? তো আপনি দেখবেন যদি একদিন পিছনের ডেট দিয়ে আপনি গুগল চালাইতে যান না, দেখেন গুগল চালাইতে পারেন কিনা, বুঝতে পারছেন? তো সার্ভারগুলা এটা অ্যালাউ করে না। ডেট টাইম যদি টাইম জোনের সাথে সিনক্রোনাইজ না হয় তো আমরা আসলে সার্ভার থেকে এটাকে অ্যালাউ করি না ওই কম্পিউটার। তো পোস্ট প্রোগ্রাম তো আমরা আগেই আলোচনা করছি যে বায়োসের মধ্যে পোস্ট প্রোগ্রামটা থাকে, পোস্ট প্রোগ্রামটা রান করে আমার সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্টিগ্রিটি চেক করে। একজন বলছিল যে বায়োসের কাজ কি, নাকি বায়োসের কাজ হলো, বায়োসের হলো দুইটা কাজ আছে, মূল কাজ হলো দুইটা, হলো বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে রান করা আর একটা হলো পোস্ট প্রোগ্রামকে রান করা। এই যে সিমোস এন্ড সিমোস ব্যাটারি, যেটা একটু আগে আলোচনা করছিলাম। তো ইওর পিসি হ্যাজ, প্লিজ আরেকবার একটু বলবেন কি? হ্যাঁ স্যার আরেকবার বলবেন যে আসলে বায়োসের কাজটা কি? বায়োসের কাজ হলো দুইটা, একটা হলো কি পোস্ট প্রোগ্রামকে রান করা আর একটা হলো আপনার কি বলে ওই বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে রান করা। এই দুইটা, বুটস্ট্র্যাপ আর হলো আপনার ইয়া পোস্ট, পোস্ট প্রোগ্রামকে রান করে এবং বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে রান করে, এই দুইটা প্রোগ্রামকে রান করে হলো বায়োস, বুঝতে পারছেন? তো বায়োস এখন হলো কি, বায়োস তো এখন তো বায়োস ইউজ করে কম, এখন আমরা ফার্মওয়্যার ইউজ করি। তো যদি বায়োস ইউজ করেন আপনাকে অবশ্যই পার্টিশনিং সিস্টেম হইতে হবে এমবিআর, মাস্টার বুট রেকর্ড সিস্টেম। এগুলো আমরা সামনে আলোচনা করবো, এখন আলোচনা করতে যাচ্ছি না, বুঝতে পারছেন? কারণ এগুলো যখন এই ইস্যুগুলো সামনে আসবে তখন আলোচনা করবো, ঠিক আছে? ধরেন দুইটা সিস্টেম আছে, যদি আপনি ইউএফআই হয়, বায়োস না হয়ে ইউএসএফআই হয়, তাহলে আপনার পার্টিশনিং সিস্টেম হইতে হবে জিপিটি। আর যদি আপনার বায়োস হয় সেই ক্ষেত্রে আপনার পার্টিশনিং সিস্টেম হবে এমবিআর। ক্লিয়ার? এগুলো আমরা হার্ড ডিস্ক যখন পড়বো, হার্ড ডিস্ক নিয়ে পড়বো, তখন এগুলো নিয়ে পড়াশোনা আছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার জি শোনা স্যার। যাচ্ছে। তো স্যার একটা জাস্ট এতটুকু জানেন যে বায়োসের মূল কাজ দুইটা, একটা হলো পোস্ট প্রোগ্রামকে রান করা পাওয়ার অন সেলফ রেস্ট, আর একটা হলো বুটস্ট্র্যাপকে রান করা। বুটস্ট্র্যাপ রান করে কি বলে যে এমবিআর কোথায় আছে এটা প্রসেসরকে জানায়, বুঝতে পারছেন? জি স্যার। ওকে ফাইন। তো CMOS and CMOS battery. So your PC has to keep certain settings when it's turned off and its power cord is unplugged. যেটা বললাম যে আপনার কম্পিউটার কি করে, আপনার কিছু সেটিংসকে ধরে রাখে যদি আপনার কম্পিউটার তখন বন্ধও থাকে। তো সেটা হলো কি, একটা হলো ডেট টাইম, তারপরে হার্ড ড্রাইভ কনফিগারেশন, হ্যাঁ হার্ড ড্রাইভ বা অপটিক্যাল ড্রাইভ যেটাই হোক, এই ড্রাইভ কনফিগারেশনকেও ধরে রাখে। ড্রাইভ কনফিগারেশনকে কেন ধরে রাখতে হয়? আপনার পার্টিশন সিস্টেমটা ধরে রাখতে হবে না যে কোন পার্টিশনের মধ্যে কি আছে, পার্টিশন টেবিলটা, এটা সিস্টেম বন্ধ থাকা অবস্থায় ধরে রাখতে হয়। তো তারপরে মেমোরি, আপনার মেমোরিটাকে ধরে রাখতে হয়। আর একটা হলো সিপিইউ সেটিং, হ্যাঁ সিপিইউ সেটিংসটাও ধরে রাখতে হয়। এইগুলা জিনিসটা আপনার কম্পিউটার যদি বন্ধও থাকে তারপরেও এই জিনিসটাকে আপনার ধরে রাখতে হয়, হ্যাঁ সেটিংসটাকে। তো এই জন্য আসলে এই সিমোস এবং সিমোস ব্যাটারিটা ব্যবহার করা হয়। তারপর আরো কিছু আছে যেমন যে কি ইন্টিগ্রেটেড পোর্ট বা বুট সিকোয়েন্স, পাওয়ার ম্যানেজমেন্ট
ভার্চুয়ালাইজেশন সাপোর্ট সিকিউরিটি, এই ইস্যুসগুলো এইগুলো একটু আপনারা জেনে একটু পড়বেন এগুলো। হ্যাঁ, তো এই ইস্যুসগুলোকে আসলে সিমোস ধরে রাখে, ধরে রেখে আপনার যাতে আপনার পরবর্তী যখন কম্পিউটারটা ওপেন হয় তখন তো আবার কি আপনি যদি ইয়াগুলো যদি আপনার 5টা পার্টিশন আছে, পার্টিশন যদি ধরে না রাখে তাহলে কি আপনি আবার কম্পিউটার রান করে আবার নতুন করে পার্টিশন করবেন? সম্ভব না, তাই না? তো এটা আপনি করবেন না, তাই না? তো জাম্পার, এখন জাম্পার ব্যবহার হয় না, জাম্পার ডিপ এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। এবার আসি ফ্রন্ট প্যানেল কানেক্টর। তো কম্পিউটারের সামনের দিকে কানেক্টর, এটা ছবি দেয়া নাই কেন আমি বুঝলাম না। ছবি দেয়া নাই, ছবি দেয়া থাকা উচিত ছিল। ফ্রন্ট আপনার আপনার সিপিইউর আপনার এই যে কম্পিউটারের সামনের দিকে যে কানেক্টরগুলো, সামনের দিকে কি কি কানেক্টর থাকে? পাওয়ার বাটন থাকে, পাওয়ার লাইট থাকে, রিসেট বাটন থাকে। মানে রিসেট বাটন দিয়ে আমরা কি রিস্টার্ট মারি, ইনস্ট্যান্ট রিস্টার্ট মারি নাকি? তারপরে জি ড্রাইভ অ্যাক্টিভিটি লাইট থাকে, অডিও জ্যাক থাকে, ইউএসবি পোর্ট থাকে, এই কটা থাকে নাকি সামনের দিকে, তাই না? হুম তো রিসেট বাটনটা তো আমি আগেই বললাম যে আপনার ইনস্ট্যান্ট রিবুট দেওয়া দরকার হয় যদি, সেই ক্ষেত্রে আপনি এই রিসেট বাটনটাকে ব্যবহার করতে পারেন। আর এগুলো নিয়ে আলোচনার কিছু নাই। পারপাস এন্ড ক্যারেক্টারিস্টিক অফ প্রসেসর। দেখেন, the role of the CPU or central processing unit is to control and direct all the activities of the computer using both external and internal bus. বুঝতে পারছেন? একটা প্রসেসরের কাজ হল কি আপনার কম্পিউটারকে কন্ট্রোল করা, নাকি কন্ট্রোল এবং ডিরেক্ট এবং পরিচালনা করা সকল অ্যাক্টিভিটি, কম্পিউটারে যা যা কাজ হচ্ছে সব কাজগুলোকে কন্ট্রোল করা এবং পরিচালনা করা কার মাধ্যমে করবে? ইন্টারনাল এবং এক্সটার্নাল বাসগুলোর মাধ্যমে, এগুলোকে ব্যবহার করে। ঠিক আছে? It is জি a process chip consists of an array of millions of transistors. আপনার একটা প্রসেসরে আপনার মিলিয়নস অফ মানে কি লক্ষাধিক, নাকি 10 লক্ষাধিক, তাই না? 10 লক্ষাধিক আপনার ট্রানজিস্টর আছে। তো আগের দিনের সিপিইউ গুলো দেখেন, older CPU are generally square, স্কয়ার সাইজের, with contrast arranged in pin grid array, PGA, pin grid array. ওকে, তো এটা হলো আপনার 1981 আগে। এখানে পিন ছিল 20টি পিন, 20টা পিন ছিল, ঠিক আছে? আর দুইটা রোতে ছিল, রাস্তা দুইটা লাইন ছিল, বুঝতে পারছেন? দুইটা লাইনে 20টা পিন ছিল, এই জন্য আপনার এটাকে বলা হয়তো ডুয়েল ইনলাইন প্যাকেজ ডিপ। ওকে, এগুলো সবার প্রথমে এই ধরনের ছিল, বর্তমান দিনের গুলো যে এই যে ডিপ, আর এখন কি আগে ছিল হ্যাঁ আগে ছিল। তারপরে আসলো আপনার এই পিজিএ সিস্টেম, বুঝতে পারছেন? So জি you can easily identify which component inside the computer is the CPU. আপনি সিপিইউটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারেন because it is a large square lying flat on the motherboard with a very large heatsink and fan. ওই যে আগে বলছিলাম যে একটা বড় একটা হিটসিঙ্ক থাকবে এই রকম, তার উপরে একটা ফ্যান থাকবে। হ্যাঁ, না এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা নিজে প্রসেসর লুকাই রয়েছে, নাকি? জি তো এই যে তো আপনি ফ্যানটা দেখেই বুঝতে পারবেন যে এটা নিজে প্রসেসর।
এগুলো আপনারা জানেন। তো পরে আমরা পরে ক্লাসিফিকেশন গুলো দিতে যাচ্ছি। তো হাইপার থ্রেডিং, বুঝতে পারছেন? The term refers in Intel's hyper-threading technology. Okay, so HTT is a form of simultaneous multi-threading. So এটা বলা হয় SMT. SMT take advantage of the modern CPUs. The superscalar architecture. Superscalar processors are able to have multiple instruction operating on the separate data in parallel. ব্যাপারটা বুঝতে পারছেন? ভেরি সিম্পল। তো এটা হাইপার থ্রেডিং এর কাজটা হলো কি, আপনার একই সময় একই প্রসেসর একই সময় অনেকগুলো কাজ করতে পারে। এখন আমার বর্তমান যুগের কম্পিউটার কি অনেকগুলো কাজ করতে পারে না একসাথে? জি স্যার। পারে আমার এই হাইপার থ্রেডিং টেকনোলজির কারণে। তো HTT capable processors appears to the operating system to be two processors. বুঝতে পারছেন? এখন কি আমরা কোর বেশি ব্যবহার করি না? হ্যাঁ, তো এখন কি কোর 7টা কোর আছে, 5টা কোর আছে না? As a result, the operating system can schedule two processors at the same time. Processes at the same time. বুঝতে পারছেন? দুইটা প্রসেস একসাথে কাজ করতে পারবে। As in the case of symmetric multiprocessing, where two or more processors use the same system resource. In fact, the operating system must support SMT in order to take advantage of hyper-threading. Okay, so এই যে মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেমের সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট করে তাহলে আপনার এই মাল্টিপ্রসেসরে আমরা একই সাথে অনেকগুলো কাজ যে করি, এই কাজগুলো করার আপনার অ্যাডভান্টেজটা আপনি গ্রহণ করতে পারবেন। মাল্টি কোর, আমরা তো বললাম যে মাল্টি কোর যদি ব্যবহার করি, এখন কি বর্তমান যুগে মাল্টি কোরের যুগ, তাই না? তো প্রসেস that exhibits a multi-core architecture has multiple completely separate processor dies in the same package. ঠিক আছে? এখন হলো কি আপনার মাল্টিপল কমপ্লিটলি সেপারেট প্রসেসর আমরা একটা প্রসেসর প্যাকেজের মধ্যে পাই। The operating system and application see multiple processors in the same way that they see multiple processors in separate sockets. Okay, এক একটা সকেটে দেখবেন এক একটা প্রসেসর কানেক্ট করা। ধরেন এখন কি আমার কোরাই 7 আছে, কোরাই 7 এর উপরে আছে 9 আছে নাকি? কোরাই 7 পর্যন্ত, কোরাই 7 পর্যন্ত আছে নাকি? জেনারেশন আছে 9, তাই না? তো জি জি 7টা কোর যদি হয় প্রসেসরের, তার মানে কি অপারেটিং সিস্টেমে দেখবে 7টা প্রসেসর আছে। আপনার প্রসেসর কিন্তু একটা, তাই না? স্যার কোরাই 9 তো আছে সম্ভবত। তো আপনি 7টা প্রসেসর যদি পান, কোরাই 9 থাকতে পারে, আমি জানি না। আচ্ছা, আপনার যদি 7টা কোর থাকে, অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলো দেখবে কি 7টা প্রসেসর আছে, তাই না? তা আসলে মূল প্রসেসর কিন্তু একটা, ওর মধ্যে 7টা কোর আছে। বুঝতে পারছেন?
তো এটা হলো সুবিধা। তো আপনার এই হাইপার থ্রেডিং এর সুবিধা আপনার যে মাল্টিপল টাস্ক একসাথে করার জন্য আপনার এই মাল্টি প্রসেসরটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার এটা শুরু হয়েছে ডুয়েল কোর থেকে শুরু হয়েছে, ডুয়েল কোর, তারপরে আপনার কোয়াড কোর। হ্যাঁ, কোয়াড কোর মানে কি 4টা কোর, তাই না? হুম। তারপরে আপনার এই যে কোর i5 আসলো, তারপরে কোর 3 আছে, তারপরে এখন তো কোর 7 আছে। হুম। তো এইগুলো আসলে আমরা অনেকগুলো আপনার এক একটা কোর থেকে সকেট গুলো আলাদা হয়ে যায়, এক একটা কোরের সাথে বেশ কিছু সকেট কানেক্টেড থাকে, তার প্রত্যেকটা কোর একদম সেপারেটলি কাজ করে, আলাদা প্রসেসর হিসাবে কাজ করে, যে কারণে আসলে আমরা এখন অনেকগুলা কাজ একসাথে করতে পারি কম্পিউটারে। কোরাই 9 আছে স্যার। আছে, তাই না? জি তো স্যার। প্রসেসরের আর্কিটেকচার আসলে দুই ধরনের হয়, আপনার একটা হলো 32 বিট আর্কিটেকচারের হয়, আপনার 64 বিট আর্কিটেকচারের হয়। তো এখন আসলে 32 বিট আর্কিটেকচারে, তো আপনার এটা জানতে হবে, যদি 32 বিট আর্কিটেকচারের হয় আপনার সেই ক্ষেত্রে মাদারবোর্ডের আর্কিটেকচারও হইতে হবে 32 বিটের, তাই না? আবার আপনার যে ওই সব অ্যাপ্লিকেশন রান করতে পারবেন তখন যেই সব অ্যাপ্লিকেশন 32 বিট আর্কিটেকচারকে সাপোর্ট করে। তো যেসব অ্যাপ্লিকেশন 64 কে সাপোর্ট করে সেটা আপনি 32 বিটে রান করতে পারবেন না। তো এই জন্য আপনার যদি প্রসেসর মাদারবোর্ড যদি 32 বিট আর্কিটেকচারের হয়, আপনার অ্যাপ্লিকেশন ইউজ করার সময় আপনার দেখতে হবে যে 32 বিট আর্কিটেকচার কিনা। হুম। তো বর্তমান দিনের যে অপারেটিং সিস্টেম গুলো আছে এখন, যেমন আপনার এখন লিনাক্স 8 চলে, তাই না? তো লিনাক্স 8 আসলে 32 বিট আর্কিটেকচার সাপোর্ট করে না। সার্ভার, যেমন সার্ভার উইন্ডোজ সার্ভার 2016 32 বিট আর্কিটেকচার সাপোর্ট করে না। উইন্ডোজ সার্ভার 2019 32 বিট আর্কিটেকচার সাপোর্ট করে না। সার্ভার 2012 পর্যন্ত 32 বিট আর্কিটেকচার সাপোর্ট করত। ঠিক আছে? তো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট, একটু আগে যেটা আমি বলছিলাম আপনাদের, যে আমরা এখন কি করি, আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ব্যবহার করে আপনার এই ইয়া করি, যে একটা মেশিনের মধ্যে 10টা মেশিন বানাই। এটা আসলে বর্তমান যুগে এটা খুব বেশি চলছে, কারণ প্রথম দিকে এটা চলতো শুধু প্র্যাকটিস পারপাস, স্টুডেন্টরা প্র্যাকটিস করতে গেলে 10টা সার্ভার দরকার, 10টা সার্ভার পাবে কই, আপনার এই ভার্চুয়াল মেশিন বানাইল। কিন্তু এখন কি প্রফেশনাল লাইফেই আপনার ভার্চুয়াল সার্ভার ব্যবহার করা হয়, কারণ এই ফিজিক্যাল সার্ভারের চেয়ে বরং ভার্চুয়াল সার্ভারের টেকসই বেশি। আপনি চিন্তা করতে আছেন ভার্চুয়াল সার্ভার একটা রাইট ক্লিক করে ডিলিট করে দেওয়া যায়, তাই না? আর ভার্চুয়াল সার্ভার প্র্যাকটিস করার জন্য কি কোনো মানে অ্যাপ্লিকেশন আছে? বুঝি নাই। ভার্চুয়াল সার্ভারের কাজটা প্র্যাকটিসের জন্য কি কোনো প্রকার অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যার আছে? হ্যাঁ, আছে আছে। এগুলো আমরা করবো সামনে, হ্যাঁ, দেখবেন তখন। হ্যাঁ, আলোচনা করতেছি, ওইগুলো নিয়েই আলোচনা করতেছি। তো আপনার এই যে প্রসেসরের সাপোর্ট থাকতে হবে, ভার্চুয়ালাইজেশন সাপোর্ট থাকতে হবে প্রসেসরে। যদি সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভার্চুয়ালাইজেশন ইউজ করা যাবে না। তো প্রসেসরের মধ্যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আছে, যেমন এএমডি প্রসেসর যদি হয়, আমরা এএমডির ভার্চুয়ালাইজেশন হবে এএমডি ভি, বুঝতে পারছেন? তো ইন্টেলের হলো ইন্টেল ভি, ইন্টেলের হলো ভিটি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, ইন্টেল বলে ভিটি, তো এএমডি বলে এএমডি ভি। ঠিক আছে? তো এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আপনার থাকতে হবে প্রসেসরের মধ্যে। যদি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি প্রসেসরের মধ্যে না থাকে আপনি ভার্চুয়ালাইজেশন ব্যবহার করতে পারবেন না। তো এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সহ কিনতে হবে। আসলে এখনকার যুগে সব প্রসেসরের মধ্যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বাই ডিফল্ট দেয়া থাকে। ঠিক আছে? বাট কিছু কিছু প্রসেসরে দেখবেন এনাবেল করা থাকে না, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি দেয়া আছে বাট এনাবেল করা নাই, তখন আপনার বায়োসের মধ্যে গিয়ে এটা এনাবেল করে নিতে হয়। বুঝতে পারছি? হ্যাঁ,
বায়োস সেটআপের মধ্যে যাবেন, আপনি বায়োস সেটআপের মধ্যে গিয়া ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আপনার এনাবেল করে নিতে হবে। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার পুরাই 3 বা পুরাই 5 স্যার এগুলো আসলে স্যার কি স্যার? বুঝি নাই। পুরাই 3 স্যার পুরাই 3 পুরাই 5 বা পুরাই 7 স্যার, এই জিনিসগুলো আসলে স্যার কি স্যার? কোর মানে 7টা প্রসেসর আছে, একটা প্রসেসরের মধ্যে 7টা কোর i7 মানে একটা প্রসেসরের মধ্যে 7টা প্রসেসর আছে, একটু আগে তো বললাম। ও হ্যাঁ, কোর জি i5 একটা প্রসেসরের মধ্যে 5টা প্রসেসর দেয়া আছে। 5টা, আচ্ছা জি স্যার। স্যার হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের প্রসেসরে যে স্যার ট্রানজিস্টর থাকে স্যার, ট্রানজিস্টরগুলোর স্যার আসলে কাজটা কি স্যার? ট্রানজিস্টরের কাজ হলো ভাইয়া পথ তৈরি করে দেয়া, পাথ। হ্যাঁ, ডেটা ট্রান্সফারের জন্য পাথ তৈরি করে দেয়া। আচ্ছা জি স্যার, জি স্যার ধন্যবাদ স্যার। একটা কোশ্চেন ছিল, বলেন। প্রসেসরে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি না থাকলে কি আমরা যেই ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স ব্যবহার করতে পারবেন না, আপনি ঠিকই ধরছেন। ভার্চুয়ালাইজেশন টেকনোলজি থাকতেও হবে এবং এনাবেল থাকতে হবে। ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আছে কিন্তু ডিসেবল আছে, বুঝতে পারছেন? তাহলেও কাজ হবে না, বুঝতে পারছেন? তো আপনি যদি ডিসেবল থাকে তখনও দেখবেন যে আপনি দেখেন যে ভিএমওয়্যার কাজ করতেছে না, বুঝতে পারছেন? তখন হলো কি আপনার এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা এনাবেল করতে হবে। বায়োসের মধ্যে গিয়ে আপনার দেয়া আছে, বায়োসের মধ্যে বায়োসের মধ্যে সেটিংস এর মধ্যে দেয়া আছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবেল অর ডিসেবল, ঠিক আছে? ওইটা এনাবেল করে নেবেন, আর কিচ্ছু না। জি স্যার। আর কারো কোনো কথা? স্যার এগুলো শীটগুলো কি স্যার আমাদেরকে দিয়ে দিবেন না স্যার? শীটগুলো স্যার যেগুলো আমরা পড়তেছি, এটা গ্রুপের মধ্যে বইটা দেয়া আছে। আচ্ছা আপনার গ্রুপের মধ্যে জয়েন করছেন না? জি স্যার। এটা কিন্তু আপনার কমশিয়ার মূল বই, বুঝতে পারছেন? আচ্ছা। অন্য টিচাররা কিন্তু বই ধরে পড়ায় না, জাস্ট এই যে তার নিজের মতো করে ডকুমেন্ট বানাই বা এই ধরে, কিন্তু আমি বই ধরে পড়াই কেন? আমি আইডিবি স্টুডেন্টদেরও বই ধরে পড়াই, বুঝতে পারছেন? আমি তো মূলত হলো আইডিবি টিচার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি যে স্কলারশিপ দেয় সেই স্কলারশিপের টিচার আমি। তো আমি আইডিবিতে আপনার আইডিবির একটা স্টুডেন্টকে আমরা কি পড়াই, কারণ আইডিবি সিস্টেম হলো কি একটা স্টুডেন্ট আসবে 1 বছর একটা কোর্স করবে, এক টিচারের কাছেই সব পড়ে, বুঝতে পারছেন? তো আমরা প্রথম পড়াই আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল, ওই যে টাইপিং টুইপিং হ্যান এই টাইপিং টুইপিং বলতে কি, ওই যে কি বলে, গ্রুপ লিংকটা দেয়া আছে, মেসেজের চ্যাট বক্স দেখেন। একই জিনিস বারবার দেখছি স্যার। না, আরেকজন এইমাত্র মেসেজ দিছে। তো আল্লাহ, উপরে দেখেন, উপরে লিংক আছে। তো আইডিবি স্টুডেন্টদের আমরা প্রথম পড়াই কম্পিউটার ফান্ডামেন্টাল, ওই এমএস ওয়ার্ড এক্সেল এইগুলো। তারপরে পড়াই আপনার এই এ প্লাস এর পরে পড়াই আপনার সিসিএনএ শেষ হইলে পরে তারপরে তাকে পড়াই আপনার উইন্ডোজ সার্ভার 3টা মডিউল 3 মাস। তারপরে তাকে পড়াই এক্সচেঞ্জ সার্ভার, মানে মাইক্রোসফটের মেইল সার্ভার যেটা। এক্সচেঞ্জ সার্ভার পড়ানোর পরে তাকে পড়াই আমরা লিনাক্স 3 মাস, বুঝতে পারছেন? তো এই হলো ফুল কোর্স। তো ফুল কোর্সই একই টিচারের কাছে করে তারা, ঠিক আছে? ওইটা তো বেটার হয়। হ্যাঁ, ওইটা তো আইডিবিতে তো আইডিবির কোর্স, এই জন্য তো আইডিবির স্টুডেন্টরা চাকরিও পায় বেশি, বুঝতে পারছেন? স্যার আইডিবিতে স্যার এখন আমি ইচ্ছা হলে গিয়ে ভর্তি হতে পারবো? না, এটা স্কলারশিপ, এটা হলো ফ্রি। আইডিবি কোনো টাকা নেয় না। আইডিবি একজন স্টুডেন্টের পিছনে 3 লাখ টাকা খরচ করে, বুঝতে পারছেন? এবং আইডিবির কোর্স করলে আপনার পড়াশোনাই করতে হবে, পড়াশোনার বাইরে কোনো কাজ নাই, বুঝতে পারছেন? আর হিউজ পড়াশোনা, বুঝতে পারছেন? অনেক চাপ দেবে। আর্মির শাসন যত কঠিন, তার চেয়ে আইডিবি শাসন অনেক কঠিন, বুঝছেন? এটা মাথায় রেখে ভর্তি যদি চান, এটা মাথায় নিয়ে। তো আইডিবি মাঝে মধ্যেই সার্কুলার দেয় পেপারে, তো বা আইডিবির ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে
কখন সার্কুলার দিছে ভর্তির জন্য, তখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তার ভর্তি পরীক্ষা হবে, ভাইবা হবে, দেন আপনি অ্যালাউ হলে আপনাকে নিবে। বুঝতে পারছেন? তো আইডিবি তো এই বই পড়াই, এই আপনাদেরকেও যা যা পড়াইতেছি সবকিছু এগুলাই পড়াইতেছি, আমি আলাদা করে পড়াই না। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আমি এখানে ধরেন একটু কম পড়ে, বাট বইটা আপনাকে যদি বই দিয়ে পড়াই, আপনি বইটা চিনলেন, আপনি পরবর্তীতে বই নিয়ে আপনি পড়তে পারলেন। জি স্যার, হ্যাঁ এটা সত্যি স্যার। তো মেমোরির কি কি টার্ম আছে? একটা হলো আপনার মেমোরি টার্ম পড়ানোর আগে আপনাকে পড়াইতে হবে মেমোরি। যাক এটা পড়াই যাই। তো there are few technical term and phrase that ওই যে দেশে একজন আইডিবি লিংক দিয়ে দিয়েছে, দেখছেন? there are a বুঝি না, মেসেজ করার দরকার কি? আপনি মুখে বলেন না বাবা, মেসেজ পড়ার ঝামেলা। হ্যাঁ, আগে আপনার আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা আইডিবি তে নিত না, এখন আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের নেয়, আগে নিত না। স্যার তবে এতটুকু স্যার বেসিক একটা জিনিস আমি 2-4 দিনে মানে আমি যতটুকু আজকে ক্লাসে বুঝলাম, আমাদের এই সাবজেক্টগুলো বেসিক্যালি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল করলে সবচেয়ে বেশি বেটার হয়। ডেফিনেটলি এগুলো প্র্যাকটিক্যালেরই বিষয়। বুঝতে পারছেন? আমাদের সাবজেক্টগুলো আসলেই প্র্যাকটিক্যালের বিষয়। বাট যেহেতু স্কলারশিপ, আপনি এখান থেকে যতটুকু সুবিধা নিতে পারবেন ততটুকু আপনার জন্য লাভ, তাই না? তো এই জন্য হলো কি যে যে জিনিসগুলা আপনার প্র্যাকটিক্যাল ছাড়া যে জিনিসগুলা শেখা যায়, আমি ওই জিনিসগুলো আপনাদের ডেফিনেটলি একটু ভালোভাবে শেখানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? যেমন আইপি অ্যাড্রেসিং, নেটওয়ার্ক করতে গেলে আপনার আইপি অ্যাড্রেসিংটা মাস্ট লাগবে, তাই না? আইপি অ্যাড্রেসিংটা আমরা ভালোভাবে ওই সব জিনিসগুলো একটু টেকনিক্যাল ইস্যুগুলো একটু ভালোভাবে শিখাবো, যাতে আপনাদের জন্য ভবিষ্যতে কাজে লাগে। বুঝতে পারছেন? তো এখন হলো কি, কোন স্লটে র্যামটা লাগবে ওইটা র্যামের গায়ে লাগাই দিয়া দেখানো, ওইটা তো আমি বাবা অনলাইনে পারতেছি না, তাই না? বাট আমি কি করব, আপনাদের একটা ভিডিও দেব, একটা ভিডিও দেব, একটা কম্পিউটার কিভাবে অ্যাসেম্বল করে এটার ফুল একটা ভিডিও আপনাদেরকে আমি দিব। ঠিক আছে? ঠিক আছে। জি। তো কিছু টেকনিক্যাল টার্ম আছে, ফ্রেজ আছে, যেগুলো হলো কি আপনার বোঝার দরকার আছে। মেমোরির কিছু টার্ম আছে, ফাংশন আছে। মেমোরির ফাংশনটা হলো কি, প্যারিটি চেকিং, এরর কারেক্টিং কোড, আর একটা হলো সিঙ্গেল আর ডবল সাইড মেমোরি, আপনার সিঙ্গেল, ডবল আর ট্রিপল চ্যানেল মেমোরি। এই চারটা ইস্যু একটু আপনার জানা দরকার আছে। তো প্রথম হলো কি, প্যারিটি চেকিং অ্যান্ড মেমোরি ব্যাংক। So parity checking is a rudimentary error checking scheme that offer no error correction. Parity checking টা হলো কি, সে আপনার চেক করে যে আসলে এখানে কোনো এরর আছে কিনা, এটা স্কিম দেখে কিন্তু এখানে কোনো আপনার এরর কারেকশন করে না, শুধুমাত্র এররটা চেক করে যে কোনো এরর আছে কিনা। তো এখানে দেখেন, a bank of memory is required for the computer system to electrically recognize that the minimum number of memory component or the proper number of additional memory component has been installed. Okay, এই ব্যাংক অফ মেমোরিটা দরকার এই জন্য কম্পিউটারে, যে আপনার এটা কম্পিউটার সিস্টেমের রিকগনিশনের জন্য যে হ্যাঁ যতটুকু দরকার মেমোরি ততটুকু মেমোরি এখানে আছে।
তো এটাকে বলা হয় ব্যাংক অফ মেমোরি। এটাও আপনার আপনার পেরিটি চেকের জন্য গুরুত্বপূর্ণ। পেরিটি চেক এই কাজটাও করে যে আপনার এখন কি এররটা চেক করে, প্লাস এটাও দেখে যে আপনার যে যতটুকু আপনার মেমোরি দরকার ততটুকু মেমোরি আপনার এখানে আছে কিনা। এইবারে আসেন এরর চেকিং অ্যান্ড কারেকশন। হ্যাঁ, তো নেক্সট স্টেপে মেমোরি যে কাজটা করে, কাজটা হলো কি সে এরর ডিটেক্ট করার চেষ্টা করে যে এখানে কোনো ভুল আছে কিনা। যে এটাকে বলা হয় এরর কারেক্টিং কোড, ইসিসি। তো এরর কারেক্টিং কোডগুলোকে রান করে আসলে দেখে যে এখানে মেমোরির মধ্যে কোনো মেমোরিতে কোনো সমস্যা আছে কিনা, ব্যাড সেক্টর টেক্টর থাকতে পারে, তাই না? ওইগুলো আছে কিনা সেই মেমোরিতে এগুলো চেক করে। আর সিঙ্গল সাইড মেমোরি, ডাবল সাইড মেমোরি। Commonly speaking, the term single-site memory and double-site memory refer to how some memory module have chips on one side while other have chips on both sides. আগেই বলছি যে আপনার র্যামের দুই সাইডের চিপ, র্যামের আগে ছিল এক সাইডের চিপ, এখন কি দুই সাইডের চিপ। এখনকার র্যামগুলো দুই সাইডে চিপ আছে, যে কারণে কি আপনার ছোট সাইজে মানে আয়তনে ছোট হইয়াও আপনার অনেক বড় মেমোরি হইতে পারে, তাই না? চ্যানেল, সিঙ্গল, ডবল অর ট্রিপল চ্যানেল। The dual channel memory is the memory controller coordination of two memory banks to work as a synchronized set during communication with the CPU. আপনার এটা হলো কি ডুয়েল চ্যানেল মেমোরি, হলো কি দুইটা আপনার মেমোরি কন্ট্রোলার, দুইটা মেমোরি একসাথে কাজ করার কি, এটা হলো ডুয়েল চ্যানেল মেমোরি। যারা একই সাথে সিনক্রোনাইজ হইতে পারে আপনার সিপিইউর সাথে, মানে সিনক্রোনাইজ হওয়া বলতে কি সিপিইউর সাথে ডেটা আদান প্রদান করতে পারে একই সাথে। ওকে, তো ট্রিপল চ্যানেল হলে তিনটা চ্যানেল একই সাথে কাজ করতে হবে। তো এইবারে আসেন আপনার টাইপ অফ মেমোরি। তো এইটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এই কারণে এখন হলো কোন ধরনের র্যামটা লাগবে, কোন কম্পিউটারে কোন ধরনের র্যাম লাগে সেটা আপনার জানাটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত আপনার হার্ডওয়্যার যদি আপনি নিজে থেকে ইনস্টল করতে চান আপনার এগুলো জানতে হবে। তো একটা হলো আপনার ডির্যাম। ডির্যাম রে বলা হয়, ডির্যামের মধ্যে আবার কি অ্যাসেন্টিনিয়াস ডির্যাম, তারপরে এফপিএম ডির্যাম, এগুলো অনেক আগের। হ্যাঁ, তো এখন হলো কি সিনকোনিয়াস ডির্যামটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? সিনকোনিয়াস ডির্যামের মধ্যে এখন ব্যবহার করা হয় এই DDR3 আর ডিআর ডির্যাম। তো এই DDR3টাও এখন অত ব্যবহার করা হয় না, বেশি ব্যবহার করা হয় আপনার DDR4। তো বইটা একটু আগের হওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে। ওকে, তো এখন ব্যবহার হয় আপনার এই DDR3 এবং DDR4 SDRAM। আপনারা আছেন তো কানেকশনে? জি স্যার। আচ্ছা, এর আগের যেগুলো আছে ওইগুলো আসলে অনেক আগের বলে অনেক আগের, এজন্য ওইগুলোর মধ্যে আর আমি গেলাম না। ঠিক আছে, তো DDR3টাই আগের, তাই না? তো তারপর আমরা DDR3 থেকে শুরু করি। The next generation of memory device was designed to roughly double the performance of DDR2 product. DDR2 से double performance দেয় DDR3। ঠিক আছে,
So DDR3 is a memory type that was designed to be twice as fast as the DDR2 memory. মানে DDR2 memory যে DDR3 memory আপনার দ্বিগুণ ফাস্ট, সেটাই বলা হলো। That operates মেসেজ করেন কেন বা মেসেজ করলে এটা আবার ইন্টারাপশন হয়, কথা বললে বরং ভালো। এইয়া পারে আপনার ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে আইডিবিতে, ডিপ্লোমাদের জন্য আলাদা ব্যাচের ব্যবস্থা হচ্ছে, আগে ছিল না, এখন হয়েছে। তো DDR2 চেয়ে আপনার দ্বিগুণ ফাস্ট হলো আপনার DDR3। তো তার একই ক্লক স্পিডেও আপনার দ্বিগুণ। The DDR3 must do the same. So, in fact, the peak voltage for DDR3 is only 1.5 volt. DDR3 এর ভোল্টেজ কত? হ্যাঁ, আপনার পিক ভোল্টেজ বুঝছেন? হ্যাঁ, স্যার মেইন ভোল্টেজের সাথে বেশি √2 দিয়ে গুণ যখন করলে যেটা হয়। পিক মানে পিক টাইম, পিক ভোল্টেজ বুঝেন না? পিক টাইম মানে কি? ওই র্যাম সর্বোচ্চ ডেটা ট্রান্সফার যখন করবে তখন কি পিক না? জি স্যার। জি স্যার। সর্বোচ্চ ডেটা ট্রান্সফার যখন করবে তখন পিক। তো তখন আপনার ওর সর্বোচ্চ আপনার 1.5 ভোল্ট ও আপনার ভোল্টেজ ইউজ করবে। তার মানে কি লো ভোল্টেজ ইউজ করেও সর্বোচ্চ ডেটা ট্রান্সফার করতে হবে। অথচ আগের দিনের যে র্যাম গুলো আছে ওরা কিন্তু অনেক বেশি ভোল্টেজ ব্যবহার করতো, 5 ভোল্ট ব্যবহার জি করতো। এই জন্য হলো কি আগের দিনের কম্পিউটারে কিন্তু আপনারা তো এই যুগের লোক, তো আগের দিনের কম্পিউটারে কিন্তু ইলেকট্রিসিটি খরচ হইতো অনেক, বুঝতে পারছেন? The most commonly found range of actual clock speed for DDR3 tends to be from 133 megahertz 133 megahertz থেকে শুরু করে আপনার কত 3000 and 300 megahertz low end 300 to less than 300 megahertz. ওকে, 300 megahertz পর্যন্ত। তো যদি তো এই 300 মেগাহার্টজ পর্যন্ত যাওয়ার কারণে সে ডেটা ট্রান্সফার করতে পারে কত দেখেন। Applying the 8:1 rule again, the resulting RAM module for this motherboard are called PC3 তো 6400। হ্যাঁ, PC3 6400 মাদারবোর্ড হইতে হবে নাকি? DDR3 RAM যদি ব্যবহার করতে চান তা মাদারবোর্ড হইতে হবে কি PC3 6400। সাপোর্ট এ থ্রুপুট অফ 6400 Mbps। 6400 Mbps এর থ্রুপুট থাকতে হবে, বাস থাকতে হবে, মিনিমাম 6400 Mbps বাস থাকতে হবে, বুঝতে পারছেন? এই বাস যদি না থাকে তাহলে কাজ হবে না। বাস মানে এই Mbps এর ডেটা আপনার সাপোর্ট করতে পারবে না, বুঝতে পারছেন? এই চিপকে বলা হয় 800, DDR3 800, বুঝতে পারছেন? তো এটা হলো কি অনেক ফাস্ট, আর এর কারণে আপনার ডেটা ট্রান্সফার স্পিড পাবেন কত আপনি ডেটা ট্রান্সফার স্পিডটা লেখা নাই, বাট হার্টসটা লেখা আছে। হার্টস থেকে ক্যালকুলেট করে স্পিডটা বের করা যায়। যাই হোক, তো এখানে আপনার
133 মেগাহার্টজ থেকে শুরু করে আপনার 300 মেগাহার্টজ পর্যন্ত। পরবর্তীতে কিন্তু এটাকে আরো ডেভেলপ করা হয়েছে DDR3 তে, হ্যাঁ 3 কে, বুঝতে পারছেন? DDR3 কে পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে, দেখেন এখানে লেখা আছে the common FSB implementation from এত to more than এত in DDR3 system, দেখছেন? পরবর্তীতে এটাকে আপডেট করা হয়েছে DDR3 যে 2000 মেগাহার্টজ পর্যন্ত, মানে হিউজ ডেটা ট্রান্সফার স্পিড বাড়ানো হয়েছে। বাট এই বইয়ে দেখি DDR4 সম্পর্কে কিছু আছে কিনা। না, DDR4 সম্পর্কে কিছু নাই। আমরা অনলাইনে যাই। এই দেখেন DDR4 এর আবার অনেকগুলা ক্যাটাগরি আছে, দেখছেন? তো আমরা যারা কিনতে যাই র্যাম, হ্যাঁ, আমরা কিন্তু এই ক্যাটাগরি না দেখেই কিন্তু DDR4 মানে DDR4 কিনে নিয়ে এসেছি, নাকি? কি না? জি স্যার। তো আপনার ক্লক স্পিড দেখে DDR4 কিনতে হবে, শুধু DDR4 কিনলে হবে না, ক্লক স্পিড দেখে কিনতে হবে। দেখেন ক্লক স্পিডের সাথে দামের পার্থক্য কত, দেখছেন? কোথায় $50 আর কোথায় $135, দেখছেন? সব কিন্তু DDR4। তো এখানে হলো কি, যেটার ক্লক স্পিড কম সে 60 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে, 60 কি আপনার 16, সবটাই কিন্তু ক্যাপাসিটি 16, হ্যাঁ সবগুলাই 16। হ্যাঁ 16, সবগুলাই কিন্তু 16 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে। কিন্তু ক্লক স্পিডের সাথে কি হবে, আপনার 16 জিবি ডাটা ট্রান্সফার করতে পারলেও ক্লক স্পিডটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর আপনার। ক্লক স্পিড মানে হলো কি মেগাহার্টজ, হ্যাঁ, ওই যে মেগাহার্টজ। তার যদি হার্টজ যদি আপনার যদি বেশি না থাকে, তাহলে আপনার ডেটা ট্রান্সফার স্পিডও আপনি বেশি পাবেন না, বুঝতে পারছেন? আপনার ডেটাটা অত স্পিডে ট্রান্সফার হবে না। এখানে ক্যাপাসিটি দেয়া আছে সবই সমান, বাট হার্টজ যত বেশি হবে আপনি ডেটা ট্রান্সফার তত বেশি হবে, তত দ্রুত ট্রান্সফার হবে ডেটাটা, বুঝতে পারছেন? তো আরো ভালো কিছু আছে কিনা দেখি। এইখানে এই যে এইচডি র্যাম, ডিডিআর, DDR2, DDR3, DDR4, হ্যাঁ, এইগুলার একটা তুলনামূলক চিত্র এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? তো এখানে হলো ক্লক সাইকেল, তারপরে হলো কি লেটেন্সি, তারপর হলো কি ট্রু লেটেন্সি, তারপরে হলো আপনার মডিউল স্পিড, মিউচুয়াল ট্রান্সমিশন পার সেকেন্ড। কিন্তু পার সেকেন্ডে এটা কি ভ্যালুটা কি সেটা লেখে নাই, বাদ।
DDR4 16 জিবি পর্যন্ত আছে RAM 8 জিবি, এখানে 8 জিবি, 4 জিবি, 16 জিবি দেয়া আছে। তো আসলে 32 জিবি র্যামও আছে, বুঝতে পারছেন? তো আমি জি বাংলাদেশে পাওয়া যায় না, আমি ইউএসএ তে আমার ছোট ভাই আছে, ওর কাছে আমি বলছি একটা 32 জিবি র্যাম পাঠানোর জন্য, কারণ আমি সার্ভারের ক্লাসে ভার্চুয়ালাইজেশন পড়াই, তো ভার্চুয়ালাইজেশনের মধ্যে আপনার এই ইয়াগুলো পড়াইতে হয়, হ্যাঁ আপনার এই অনেকগুলো মেশিন বানাইতে হবে, অনেকগুলো মেশিন আসলে এই একটার এই বাংলাদেশে যে পাওয়া যায় 16 জিবি র্যাম, আমার এখন কম্পিউটারে কি 16 জিবি র্যাম, 16 জিবি র্যাম থেকে আসলে এইগুলো করা অনেক কঠিন ব্যাপার, বুঝতে পারছেন? আচ্ছা তো যে কারণে আমরা এই ইয়া করি, এই জন্য আমি অর্ডার দিছি একটা র্যামের আপনার এই এইটা সব DDR4, বুঝছেন? এই যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি আছে এবং কত ক্যাপাসিটি, কত ভোল্টেজ ব্যবহার করে, DDR4 এ। তো আপনাদের একটা কাজ হলো কি, আপনারা নেক্সট ক্লাসে আপনারা একটু অনলাইন ঘাটাইয়া, এই যে আমি কিন্তু বের করে দেখাইছি, কিন্তু আপনারা অনলাইন ঘাটাইয়া বের করে দেবেন, এই ধরনের আমার একটা ইনফরমেশন বের করে দেবেন। এটা কিন্তু টাস্ক, হ্যাঁ, যে DDR4 র্যামের, হ্যাঁ, যে কি কি স্পিড পাওয়া যায়, কি কি সাইজের র্যাম পাওয়া যায়, হ্যাঁ, আর ক্লক সাইজ, ক্লক স্পিড এবং আপনার ডেটা ট্রান্সফার স্পিড, হ্যাঁ, ঠিক আছে, আর কত বাস কম্পিটেবল, হ্যাঁ, এই একটা স্পেসিফিকেশন কিন্তু আপনারা কিন্তু অনলাইন থেকে বের করে পরশু দিনের ক্লাসে কিন্তু আমি কিন্তু ধরেন এখানে 30-35 জন স্টুডেন্ট আছে, কোনো ব্যাপার না, আমি যে কেউ জিজ্ঞেস করবো, যে আপনারটা বলেন, ঠিক আছে? তো এইগুলা বের করে একটু অনলাইন থেকে বের করে নিজেরা ঘাটাবেন, ঘাটাইলে পর একটু পড়াশোনা একটু জানতে পারবেন, কারণ র্যাম সম্পর্কে ইনফরমেশন জানাটা গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। তো এরপরে ধরেন আমরা যখন কনফিগারেশন যাবো, তখন এখন একটু পড়া তো থিওরি পড়া, প্রথম দিকে তো একটু থিওরি পড়া, এই জন্য আপনাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগে, এটা স্বাভাবিক, সবারই লাগে আনকমফোর্টেবল, প্রথম দিকে থিওরি পড়তে সবার ভালো লাগে না, তাই না, মজা লাগে না। তো কনফিগারেশনে যখন যাবো তখন আপনাদের কাছে এগুলো সব কিছু কমফোর্টেবল লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তো ক্লাসে কোনো আসলে ইয়া পাচ্ছি না স্যার। হ্যাঁ বলেন। জি স্যার। এটা আমি ক্লাসে আসলে কোনো ইন্টারেস্ট পাইতেছি না স্যার। হ্যাঁ, এই 20 বছর ধরে পড়াই, বুঝছেন? তো আমি তো জানি স্টুডেন্টদের কোন জায়গা থেকে কমফোর্টেবল লাগে, কোন জায়গা থেকে আনকমফোর্টেবল লাগে, ঠিক আছে? তো প্রথম দিকে একটু থিওরি পড়াটা থাকে, এজন্য একটু আনকমফোর্টেবল লাগে, এরপরে কমফোর্টেবল লাগবে। বাট এই বইটা একটু নিজে থেকেও খুলবেন, হ্যাঁ, খুলে বইটা একটু পড়বেন, দেখবেন তখন আস্তে আস্তে ভালো লাগবে পড়াটা। তো আইটিতে যদি আপনি থাকতে চান, ডেফিনেটলি এইটা হার্ডওয়্যার থেকে একটু নলেজ নিয়ে এই বইয়ের কি হার্ড কপি পাওয়া যায় নাকি পাওয়া যায় না? এই বইয়ের হার্ড কপি পাওয়া যায়, একটু দামি আর কি, বুঝছেন? পাওয়া যায়। থিওরি ক্লাসটা কয়টা হবে? এই হাইলাইট করা স্যার বইটা আপলোড দিয়ে। আচ্ছা, আমি হাইলাইট করা বইটা আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ।